ওকে, কোনো সমস্যা নেই, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। সমস্যা নেই, আমরা প্রথম ক্লাস একটু টাইম হবে, লেট হবে, আমরা লাইভ শুরু হওয়ার 5 মিনিট পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব সবার জন্য। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এখন তোমাদের সাথে আমি একটু কথা বলে নেই। তো তোমরা জানো যে তোমাদের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা, হ্যাঁ। আর এটা মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে, এটার নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তবে এটার সিলেবাস সবকিছু সেম, কোনো প্রবলেম নেই, সবকিছু সেম আছে, সবকিছু একদম পারফেক্ট, হ্যাঁ। তো তোমরা যারা যারা অন্যান্য ডিপার্টমেন্ট আছে তোমরা অনেকে হয়তো বা চিন্তা করে থাকো যে এটা একরকম না। তো আসলে এটা সম্পূর্ণটা একই রকম। প্রত্যেকটা ইয়ারের ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নামক যে বইটা আছে এটা সম্পূর্ণটা সবার সেম, ঠিক আছে? এটা সম্পূর্ণটা সবার সেম। ওকে, তোমরা কিন্তু বেশি শেয়ার করো নাই, একটু ক্লাসটা শেয়ার করে দিও প্লিজ। আমার তো একটু শো করতেছে না যে আসলে কতজন এখানে জয়েন করেছো তোমরা। এমনি তো একটু প্রবলেম হচ্ছে ফেসবুকে। হ্যাঁ, সব ডিপার্টমেন্ট সেম। দেখো আমি তোমাদের একটু বুঝাই, আমাকে 2 মিনিট টাইম দাও। দেখো, এটা হচ্ছে তোমাদের, আমরা যে ক্লাসটা নিব এই ক্লাসের মধ্যে যাদের অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, তোমাদের 3টা ডিপার্টমেন্টে কিন্তু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের নাম। আর মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, দেখো লেখা আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তো আমরা টপিক অনুযায়ী ক্লাস নেব। দেখো ভালো করে, আমি কিন্তু আজকের ক্লাসে বুঝিয়ে দিব, অন্য ক্লাসগুলোতে কিন্তু আমি বুঝাবো না, খেয়াল করবা। দেখো তোমাদের এই যে আমরা যে টপিকসটা নেব সেটা হচ্ছে বেসিক প্লাস কি জেনারেল জার্নাল, মানে সাধারণ জাবেদা। তা আমরা সাধারণ জাবেদা হচ্ছে মেইন, তুমি সাধারণ জাবেদা পারলে সবকিছু সহজে বুঝতে পারবা। তো খেয়াল করো, যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে আছে তোমাদের চ্যাপ্টার 3 তে পাবে। এটা কত চ্যাপ্টারে পাবা? 3 নাম্বার চ্যাপ্টারে। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো তোমরা পাবে হচ্ছে চ্যাপ্টার 3। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো তোমরা পাবে চ্যাপ্টার 5.1। তার মানে তোমাদের টপিকস গুলো সেমই, চ্যাপ্টারটা একটু ভিন্ন। আর যারা বিবিএস অথবা ডিগ্রিতে আছো তোমরা হচ্ছে চ্যাপ্টার 3। আর পাবলিক ইউনিভার্সিটি অথবা হ্যাঁ অ্যাফিলিয়েট 7 কলেজ অথবা আদার্স কলেজ আন্ডার পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি, সবার একই বই, একই সবকিছু ফার্স্ট ইয়ারে আছে। আমরা সেটা কি করতেছি, বেসিক পার্ট প্লাস জেনারেল জার্নাল। আমরা কত নম্বর ক্লাস করতেছি? লাইভ ক্লাস 1। প্লিজ সবাই একটু ক্লিয়ার লিখে দাও, বুঝতে পারলে যে হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। এখানে আমাদের হয়তোবা চ্যাপ্টার গুলো একটু ভিন্ন, তবে টপিক সবার এটা আছে, ঠিক আছে? প্লিজ সবাই একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? সবাই একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার লিখে দিলে আমি ক্লাসটা শুরু করব। আজকে ক্লাসটা কোনো সমস্যা না, আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম যে তোমাদেরকে যে, এবং এটা কিন্তু শীটে লেখা আছে, তোমরা যে পিডিএফ শীটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু লেখা আছে। তোমরা এই টপিকসটা, যেমন আমরা আজকে জার্নাল করব, বেসিক প্লাস জার্নাল মানে জাবেদা, এই টপিকসটা তোমাদের কোন ডিপার্টমেন্টে কোন চ্যাপ্টারে আছে সেটা কিন্তু সুন্দর করে বলা আছে। দেখো তোমাদের 4টা ডিপার্টমেন্ট এবং ডিগ্রি পর্যন্ত বলা আছে, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা নেক্সট ক্লাসগুলোতে এমন কোশ্চেন গুলা করবা না যে কোশ্চেন গুলা আমাদের সময় নষ্ট করবে, ঠিক আছে? তাহলে তোমাদের বিষয়টা হচ্ছে তোমাদের একবারে ক্লিয়ার করে দিলাম। এবং তোমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে পিডিএফ শীটটা দিছি সেই পিডিএফ শীটের মধ্যে দেওয়া আছে, ওই পিডিএফ শীটে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমরা আজকে কি করব, আমরা কিন্তু এখন গুরুত্বপূর্ণ কথাগুলো শুরু করে দিব। প্লিজ তোমরা প্লিজ সবাই, তোমাদের কাছে একটাই চাওয়া, একটু ক্লাসটা শেয়ার করে দিও। অনেক অনেক স্টুডেন্টস আছে কিন্তু বিভিন্ন জায়গায় ক্লাস করে ফেল করে, লাস্টে আবার আমার কাছে আইসা রিটেক নেওয়ার জন্য আবার ক্লাস করে, বুঝছো? অনেক আফসোস করে। তো আমি চাই অনেকে আছে যে টাকার জন্য পড়তে পারে না, তাদের জন্য একটু হেল্প হয়। তোমরা তোমাদের যে ডিপার্টমেন্ট মেসেঞ্জার গ্রুপগুলো আছে, যে কলেজের ডিপার্টমেন্ট মেসেঞ্জার গ্রুপগুলো আছে, সবাইকে একটু লিংকটা দিয়ে বলে দিও ক্লাস করলে, যার ভালো লাগে ক্লাস করবে, যার ভালো লাগবে সে ক্লাস করবে, ঠিক আছে? ওকে, আর বিশেষ করে যারা সায়েন্সের এবং আর্টসের আছো আজকের ক্লাসটা খুব সুন্দর করে বুঝবে। এবং যারা কমার্সের আছো তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিকটা দিয়ে কিন্তু তোমার এই বিবিএ পথ চলা। যদি বেসিকটা তোমার আগে থাকে তাহলে ভালো, আর যদি না থেকে থাকে আজকে শিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কেন প্রথমে বেসিক প্লাস জেনারেল জার্নাল, মানে বেসিক তো জানো যে একটা বিষয়ের বেসিক সম্পর্কে জানা, জেনারেল জার্নাল এই টপিকসটা আমরা কেন প্রথম ক্লাসে বেছে নিলাম? কারণ হচ্ছে এই টপিকসটার মাধ্যমে আমরা সম্পূর্ণ অ্যাকাউন্টিং এর যে বেসিকটা সেটা আমরা অর্জন করব। মনে রাখবা, যারা পিওর ভাবে সঠিক পদ্ধতিতে জাবেদা পারবা, মানে জেনারেল জার্নাল হচ্ছে সাধারণ জাবেদা, মানে জাবেদা পারবা, পিওর পদ্ধতিতে যারা জাবেদা পারবা তারা
এই বইয়ের সম্পূর্ণ অঙ্ক তুমি পারবা, এটা আমার সাথে প্রমাণ করে তোমরা দেখে নিও, ঠিক আছে? প্রমাণ করে দেখে নিও অন্যান্য ক্লাসগুলোতে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখন এই জার্নাল করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে এই অ্যাকাউন্টিং এর যে মূল বেসিকটা এটা আমাদেরকে শিখতে হবে। তোমরা কিন্তু জানো যে আমাদের প্ল্যাটফর্মে সায়েন্স থেকে আর্টস থেকে এসেও কিন্তু 3.48, 3.46 এবং অ্যাকাউন্টিং এ A+ পেয়েছে। কেন? কারণ তারা কিন্তু এই বেসিকগুলো শিখে কিন্তু তারা ক্লাসগুলো করেছে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের প্রথম বেসিক। আমরা বেসিক শিখার পরে হালকা একটু আমরা কি করব, কয়েকটা জাবেদা করব বেসিক অনুসারে। সবাই রেডি? সবাইকে রেডি কমেন্ট লিখে দাও। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দাও। ওকে, সবাই মনোযোগ দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে হিসাব সমীকরণ নিয়ে। আসলে মূলত হিসাব সমীকরণটা কোথা থেকে আসছে? আমাদের অ্যাকাউন্টিং এর যে জনক লুকা পেসিওলি, উনি আসলে অ্যাকাউন্টিংটাকে কিভাবে শেখার জন্য তোমাদেরকে বলছে, এই পদ্ধতিটা কিভাবে তোমাকে শিখতে হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে আজকে শিখাবো। মনে রাখতে হবে আমি তোমাদেরকে আজকে যেটা শিখাচ্ছি, এবং এখানে কিন্তু অনেকে স্যার আছে আমার ক্লাস দেখেন প্রায় সময়, অনেক স্যারও দেখে যা অনেক ক্লাস দেখে না, স্যারদের সামনে আমি তোমাদেরকে বলছি আমি যে নিয়মটা শিখাচ্ছি সেটা হচ্ছে, আজকে যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে জেনুইন নিয়ম। যদি কেউ এই নিয়ম আগে শিখে থাকো ভালো, অনেক ভালো, আর যদি না শিখে থাকো অবশ্যই এই নিয়মের মধ্যে শিফট করবা, কারণ অ্যাকাউন্টিং এর মূল যে বেসিক বা নিয়ম আমি যেটা শিখাবো সেটাই হচ্ছে আজকের নিয়ম, ঠিক আছে? এখানে অনেক টিচার আছে, তোমরা টিচারদের থেকে চাইলে মতামত দিতে পারো, এবং টিচাররা আপনারা সরাসরি কমেন্ট করে স্টুডেন্টদেরকে উৎসাহিত করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের প্রথম যে বিষয় সেটা হচ্ছে হিসাব সমীকরণ। ওকে, তো চলো আমরা একটু দেখে আসছি আসলে এখানে কি লেখা আছে। ওকে, তাহলে প্রথম হচ্ছে আমাদের কি হিসাব সমীকরণ। আসলে হিসাব সমীকরণটা কি, মানে লুকা পেসিওলি এটাকে কিভাবে বলছে বিষয়টা দেখো। লুকা পেসিওলি বলছে যে হিসাব সমীকরণটা হচ্ছে কি, যে তোমার a সমান l প্লাস OE। এখন স্যার a সমান l প্লাস OE আমরা তো এটা জানি না, আমি মনে করে নিলাম যে তোমরা কেউ কমার্সের না, সবাই অন্য ডিপার্টমেন্টের অথবা তোমরা ক্লাস 9 এর, ঠিক আছে? আচ্ছা, a সমান l প্লাস OE, আমি কিন্তু এই ক্লাসটা একটু সুন্দর করে বুঝাবো কেন, যেন সায়েন্সের তারা খুব সহজে বুঝতে পারে। a সমান l প্লাস OE। আচ্ছা, এটা যদি আমরা মিনিংটা চিন্তা করি তাহলে দেখো কি আসতেছে, a হচ্ছে অ্যাসেটস, আর l হচ্ছে লাইবিলিটিস, আর o হচ্ছে ওনার্স ইকুইটি। তোমরা হয়তো বা অনেকে বুঝতে স্যার এগুলো তো আমরা পারি, কিন্তু দেখো আমাকে ক্লাসটা একটু কন্টিনিউ করার জন্য দাও, যেন সায়েন্স এবং আর্টস এর স্টুডেন্টরা এসে তারা যেন আমাদের সাথে কি ম্যাচ করতে পারে, ঠিক আছে? তোমরা পারো এটা আমি জানি। তাহলে এটা হচ্ছে হিসাব সমীকরণ। কি বলা হয়েছে? অ্যাসেটস হচ্ছে a মানে হচ্ছে অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, l মানে হচ্ছে লাইবিলিটিস মানে দায়, OE হচ্ছে মানে ওনার্স ইকুইটি। আমি এটাকে একটু বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাচ্ছি। যদি আমরা এটার বাংলা মিনিংটা খেয়াল করি, ভালো করে দেখো, আমরা যদি এটার বাংলা মিনিংটা খেয়াল করি একটু ভালো করে দেখো, বাংলা মিনিংটা হচ্ছে a ফর অ্যাসেটস। a ফর মানে কি? অ্যাসেটস। l ফর হচ্ছে লাইবিলিটিস মানে হচ্ছে দায়, আর ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানার সত্ত্ব। ভালো করে খেয়াল করো, অ্যাসেটস মানে সম্পদ, লাইবিলিটিস হচ্ছে দায়, আর ওনার্স ইকুইটি হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। এখন দেখো এই সমীকরণটা কি বলতেছে, সমীকরণটা বলতেছে তোমার প্রতিষ্ঠানে যে সম্পদ আছে, ধরো তোমার প্রতিষ্ঠানে 100 টাকার সম্পদ আছে সাপোজ, এখন তুমি চাইলে এটাকে 100 কোটিও বলতে পারো। ধরো তোমার প্রতিষ্ঠানে 100 টাকার সম্পদ আছে, এই সমীকরণটা সেটাই বলতেছে যে 100 টাকার সম্পদ তোমার বিজনেসে 100 টাকার সম্পদের মধ্যে দায় মানে হচ্ছে কি, এটা অন্য জনের, মানে তোমার বিজনেসে তারা পাবে। দায় মানে কি? অন্য কোনো ব্যক্তিরা তোমার প্রতিষ্ঠানে পাবে। এখন তোমার যে প্রতিষ্ঠানের সম্পদ আছে সেই প্রতিষ্ঠানের মধ্যে ধরো 100 টাকার মধ্যে অন্য ব্যক্তি কত পায়? 70 টাকা পায়। আর এই মালিকানা সত্ত্ব মানে হচ্ছে তোমার নিজের যে সত্যটা, মানে তোমার যে অংশটা। এখন তোমার বিজনেসের মধ্যে যদি 100 টাকা পরিমাণ সম্পদ থাকে, এর মধ্যে যদি তোমার অন্য মানুষ 30 টাকা পায়, অন্য মানুষকে 30 টাকা তোমার কাছে পায়, অন্য মানুষের 30 টাকা তোমার বিজনেস প্রতিষ্ঠানের মধ্যে আছে, তাহলে তোমার কত টাকা? 70 টাকা। এই জন্যই আমি তোমাকে একটা এক্সাম্পল দেব। এমনও হতে পারে ধরো তোমার প্রতিষ্ঠানে 100 টাকা আছে, এর মধ্যে তোমার দায় অন্য জনের হচ্ছে 60 টাকার সম্পদ তোমার প্রতিষ্ঠানে, আর তোমার নিজের হচ্ছে 40 টাকা। এমনও হতে পারে তোমার প্রতিষ্ঠানে 100 টাকার সম্পদ আছে, অন্য কারো 1 টাকাও নাই, সম্পূর্ণ 100 টাকাই তোমার।
হতে পারে না যে তুমি কারো থেকে টাকা নাও নাই, নিজের টাকাতে বিজনেস দিচ্ছ। আবার এমনও হতে পারে যে কি হতে পারে, এমনও হতে পারে যে তোমার সম্পদ 100 টাকা, সম্পদ কত 100 টাকা, তো 100 টাকায় দেয়, তোমার নিজের 1 টাকাও নাই। তো সমীকরণটা তোমাকে এটাই বলছে যে তোমার প্রতিষ্ঠানে বিজনেসে যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের মধ্যে কিছু অংশ তোমার অথবা কিছু অংশ অন্য কোনো ব্যক্তির। আমরা কিন্তু বিজনেসে এটাই দেখতে পাই। তোমাদের সাথে যারা আন্টি অথবা চাচা চাচিরা বলছে ক্লাস করতেছে, অথবা তোমাদের বড় ভাই বোনদের, ভালো করে একটু লক্ষ্য করে দেখবা যে তুমি একটা বিজনেসের দিকে যদি তাকাও, তাহলে দেখবা যে এই বিজনেসের যে সম্পদটা আছে, এই সম্পদের মধ্যে মালিকের কিছু থাকে অথবা অন্য ব্যক্তির কিছু থাকে, অথবা মালিকের সম্পূর্ণটা থাকে অথবা অন্য ব্যক্তির সম্পূর্ণটা থাকে, এরকম হতে পারে। তো এই সমীকরণটা আসলে এটাকে বোঝানো হয়েছে। তাহলে সমীকরণটা কি বলছে যে তোমার যে পরিমাণ সম্পদ আছে এর মধ্যে দায় এবং মালিকানা সত্ত্ব থাকতে পারে, এবং এই রকম ক্যাটাগরিতে যে কোনো ভাবে হতে পারে, কিন্তু সম্পদের সমান কি হবে, দায় এবং মালিকানা সত্ত্ব হবে। সম্পদের সমান কি হবে, দায় এবং মালিকানা সত্ত্ব হবে। তুমি যে বিজনেসটার মধ্যে তাকাইবা তুমি এই সমীকরণটা কিন্তু পাইবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? সবাই একটু ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, বাংলাদেশে নেটের একটু প্রবলেম, এমনিতেই 2-4 দিন থাকবে, আমি খবর নিয়েছি। তোমরা একটু ক্লিয়ার লিখে দাও প্লিজ। যারা গ্রুপ থেকে দেখতেছেন আপনারা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আপনাদের কমেন্ট হয়তো বা আমার ডিভাইস কম থেকে ই করতে পারি না। আশা করি বুঝতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, না হলে আমাদের এই যে 11 প্লাস একাডেমি পেজে চলে আসেন, আমাদের 11 প্লাস একাডেমি পেজে চলে আসেন, আপনারা ক্লাস দেখতে পারবেন। আচ্ছা, সবাই তাহলে সুন্দর করে বুঝতে পেরেছেন, ঠিক না? ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে বিস্তারিত। ওকে, তাহলে আমরা সমীকরণটা বুঝলাম, একটু টাইম দিবা। হ্যাঁ, প্রথম ক্লাস তো, আমি এখানে সবকিছু বুঝাবো। এখন দেখো, এই যে সমীকরণটা, এটা একটা বর্ধিত রূপ আছে, তোমরা অবশ্যই এটা জানো। বর্ধিত রূপ মানে কি, এটাকে একটু ভেঙে বড় করা হয়েছে। দেখো বাংলা কি হয় বিষয়টা দেখো। তো এই যে সমীকরণটা, ঠিক আছে, এটার একটা বর্ধিত রূপ আছে। কি রূপ? বর্ধিত রূপ। ভালো করে খেয়াল করে দেখো, এখানে এ মানে এ, এল মানে এল ঠিকই আছে, এ মানে এ, এল মানে এল ঠিকই আছে, কিন্তু এই যে ও ই, এই যে ওনার্স ইকুইটি মানে একটা প্রতিষ্ঠানে মালিকের যে অংশটা থাকে, সেই অংশটাকে আবার কি করা হয়েছে, 4টা ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে? 4টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে সি, একটা হচ্ছে আই আর, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ডি মানে ড্রয়িংস। আচ্ছা, এখন এই 4টা ভাগে কেন ভাগ করা হয়েছে আমি একটু জাস্ট বলে দেই। মালিকানা সত্ত্ব হচ্ছে মানে মালিকের, বিজনেস প্রতিষ্ঠানের মালিকের যে অংশটুকু। এখন খেয়াল করো, এটা মানে হচ্ছে মূলধন। তা মালিকের যে পরিমাণ টাকা মূলধন দিবে সেটা হচ্ছে তার প্রতিষ্ঠানে থাকবে। আবার যদি আয়, আর মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে আয়। যদি মালিকের আয় হয় তাহলে অবশ্যই আমাদের মালিকের মূলধন বাড়বে, সেই জন্য প্লাস। আবার এই মানে হচ্ছে এক্সপেন্স মানে খরচ। যদি ব্যবসা প্রতিষ্ঠানে খরচ হয় তাহলে মালিকানা সত্ত্ব কিন্তু কমবে। ধরো তোমার একটা বিজনেস আছে, তোমার বিজনেসের থেকে তোমার একটা জিনিস খরচ হয়েছে, এটা তো অবশ্যই তোমার টাকাতে খরচ করতে হবে, নাকি অন্য কারো টাকা খরচ করতে পারবো না, তোমার টাকাতে খরচ করতে হবে। সেই জন্য ই মানে কি এক্সপেন্স মানে হচ্ছে কি খরচ। তাহলে খরচ হলে মালিকানা সত্ত্বটা কমে যায়, মালিকের অংশ টাকা কমে যায়, সেই জন্য মূলধন কমে যায়, সেই জন্য কি মাইনাস। আবার ডি মানে হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংস মানে হচ্ছে মালিক যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের টাকা পয়সা নেয় সেক্ষেত্রে কি ড্রয়িংস। এই জন্য দেখো এটা একটা বর্ধিত রূপ, ঠিক আছে? তো বর্ধিত রূপটা কি, এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটা নিয়ে আরো বিস্তারিত ভাবে তোমরা আলোচনা পাইবা। আচ্ছা, হ্যাঁ, এটা ক্লাস 9-এ শিখেছিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্যার সম্পদ সমান দায় প্লাস হচ্ছে মালিকানা সত্ত্বকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। 2টা ভাগে হচ্ছে বাড়ে, আবার 2টার কারণে কমে। তো আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে। খেয়াল করে দেখো, এই যে এখন আমরা এখানে কয়টা উপাদান দেখলাম, টোটাল কয়টা উপাদান দেখলাম দেখো। আমরা কয়টা পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে হিসাব বিজ্ঞানে উপাদান হচ্ছে মানে যদি বলা হয় 5টা, কয়টা? 5টা। কেন 5টা? কারণ মূলধন আর উত্তোলনকে একটা ধরা হয়। তাহলে এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। কিন্তু আমরা অঙ্ক এবং বেসিক শিক্ষার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে হিসাব বিজ্ঞান উপাদান কয়টা? 6টা। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা উপাদান? 6টা। এই 6টা উপাদান সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। আমি তোমাদের একটা কথা বলে দেই, মনে রাখবা, ভালো করে আমি তোমাদের বলে দেই, ঠিক আছে?
এই যে 6টা উপাদান আমি নিয়ে আসছি, দেখো এ মানে অ্যাসেটস, লায়াবিলিটিস, এই 6টা। ভালো করে খেয়াল করো, আজকের কথা সারা জীবন মনে রাখবা। আজকের কথা কি সারা জীবন মনে রাখবা। যদি তোমার আজকের ক্লাস শেখার জন্য যদি তোমার 2 ঘন্টা সময় লাগে, আমি বলবো যে আজকের ক্লাসটা তুমি শিখবা, আজকের ক্লাসে তুমি থাকবা, কারণ আজকের ক্লাসই তোমাকে সুন্দর একটা রেজাল্ট এনে দিবে। অ্যাকাউন্টিং এর সুন্দর একটা বেসিক তোমাকে এনে দিবে, অ্যাকাউন্টিং শেখার সুন্দর একটা রাস্তা তোমাকে তৈরি করে দিবে। কারণ এখানে আমার বানানো কিছু না, আমি বলতেছি জাস্ট, কিন্তু এটা লুকাপি ছিল অরিজিনাল বিষয়, অরিজিনাল বেসিক। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে কয়টা উপাদান দেখতেছো? 6টা। তাহলে আমরা হিসাব সমীকরণের থেকে আমরা 6টা উপাদান এখানে পাইলাম। বিশ্বাস করো, এই 6টা উপাদানের বাহিরে অ্যাকাউন্টিং এ কোনো কিছু নাই। কি নাই? এই 6টা উপাদানের বাহিরে অ্যাকাউন্টিং এ কোনো কিছু নাই। যদি অ্যাকাউন্টিং এ কিছু লেখা থাকে অথবা কোনো কিছু এন্ট্রি হয়, এই 6টার মধ্যে লেখা থাকবে, এই 6টার মধ্যে এন্ট্রি হবে। তাহলে তোমরা বলো, আমরা কি আগে অঙ্ক শিখবো, হিসাব বিজ্ঞান শিখবো, নাকি এই 6টা জিনিস আগে শিখবো? যেহেতু এই 6টা জিনিস ছাড়া হিসাব বিজ্ঞানের মধ্যে কোনো কিছু নাই, এখানে কেউ বলতে পারবে না যে হিসাব বিজ্ঞানে এমন একটা জিনিস আসছে যেটা এই 6টার মধ্যে নাই। যাই আসছে 100% এই 6টার মধ্যে থাকবে। তাহলে আমি অবশ্যই আমাকে এই 6টা জিনিস সম্পর্কে আগে ধারণা রাখতে হবে, কারণ আমি এই 6টা জিনিস নিয়ে তো আমার হিসাব বিজ্ঞান আমি যত খেলা আছে খেলবো। তাহলে এই 6টা জিনিস সম্পর্কে আমার আগে কি রাখতে হবে? ধারণা রাখতে হবে। এই 6টা জিনিস যারা ভালো করে চিনে না, যারা এখনো ভালো করে চিনো নাই, আমি বলে দিলাম তোমাদের অ্যাকাউন্টিং রেজাল্ট খারাপ হওয়ার একটাই কারণ, তোমরা এই 6টা জিনিস ভালো করে চিনো না। যারা 6টা জিনিস ভালো করে চিনে তাদের অ্যাকাউন্টিং কোনো কঠিন না। যারা আজকে সায়েন্স বা আর্টস থেকে ক্লাস করতেছো, 6টা জিনিস ভালো করে চিনো, তোমরা যদি কমার্সের পোলাপাইন থেকে ভালো বুঝতে পারবা। ঠিক আছে, কারণ কমার্সের পোলাপাইন যদি 6টা জিনিস না চিনে আর তুমি যদি চিনো, তার থেকে তুমি ভালো অ্যাকাউন্টিং পারবা। আর যারা চিনে তার সাথে তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করে তার সাথে এগিয়ে যেতে হবে। তাহলে এই 6টা জিনিস সম্পর্কে আমরা ভালো করে জানবো। জানার পরে আমরা আমাদের বেসিক ক্লাস জার্নালের কয়েকটা জার্নাল আমরা সিস্টেম ওয়েতে করব, কোনো কিছু মুখস্থ না, 0% মুখস্থ। ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি 6টা জিনিস সম্পর্কে আমরা একটু আলোচনা করি। জাস্ট দেখো, এ মানে কি? অ্যাসেটস। এ মানে কি? অ্যাসেটস। অ্যাসেটস মানে কি? সম্পদ। আমরা যে একটু আগে দেখেছিলাম 6টা জিনিস উপাদানে। 2 নাম্বার এল, এখানে কিন্তু সিরিয়াল জাস্ট আমি করেছি। এল মানে হচ্ছে কি? লায়াবিলিটিস, অর্থ কি? দায়। সি মানে কি? ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ কি? মূলধন। ডি হচ্ছে কি? ড্রয়িংস। ড্রয়িংস অর্থ কি? উত্তোলন। আর মানে কি? রেভিনিউ। রেভিনিউ অর্থ কি? আয়। ই হচ্ছে কি? এক্সপেন্স। এক্সপেন্স অর্থ কি? খরচ। আমি জাস্ট ইংলিশ মিনিংটার বাংলা বললাম। এখানে আমরা 6টা জিনিস দেখতে পেয়েছি। 6টার মধ্যে এই যে 6টা জিনিসের আমরা ইংলিশের কি বললাম? বাংলা বললাম, এই 6টা। ঠিক আছে, তাহলে আমরা ইংলিশের বাংলাটা কি করলাম? দেখলাম। এ ফর অ্যাসেটস। অ্যাসেটস মানে সম্পদ, লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ হচ্ছে মূলধন, তারপরে কি? ড্রয়িংস হচ্ছে উত্তোলন, রেভিনিউ হচ্ছে আয়, তারপরে কি? এক্সপেন্স হচ্ছে খরচ। ঠিক আছে, ওকে। এখন আমরা প্রত্যেকটা উপাদানকে ইন্ডিভিজুয়ালি ভাবে চিনবো, আর এই চিনাই আমাকে আলোর পথ দেখাবে। বিশ্বাস না করো, ক্লাসটা কন্টিনিউ করো। আমি তোমাকে এখনই বুঝিয়ে দিব যে 6টা জিনিস চিনা তোমার জন্য কতটা মঙ্গলজনক ছিল। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা দেখি, প্রথমে আমরা কি নিয়ে আলাপ করব? সম্পদ। আমরা অনেকে কিন্তু সম্পদ মুখস্থ করে নেই, যে এটা সম্পদ, ওইটা সম্পদ, ওইটা সম্পদ। এখন আমি যদি বলি, তুমি বলো তো এটা সম্পদ কিনা? স্যার এটা তো আমি পড়ি নাই, এটা তো স্যার আগে দেখি নাই। আচ্ছা, তাহলে তো তোমার জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞান নিয়ে তো তুমি পারবে না, কারণ তোমার কাছে তো এমন অনেক কিছু আসবে যেটা আনকমন। তাহলে সম্পদ তুমি যদি মুখস্থ করো, তাহলে তো তুমি সম্পদ চিনতে পারবে না। তোমাকে আগে চিনতে হবে যে সম্পদ বৈশিষ্ট্য কি। যেমন আম গাছের বৈশিষ্ট্য কি? যে গাছে আম ধরে সেটাকে আম গাছ বলা হয়। ঠিক আছে, তো তুমি আম দেখে বুঝতে পারতেছো সেটা কি? আম গাছ। তার মানে তোমার আম গাছ মুখস্থ করার দরকার নাই, তোমাকে সম্পদ মুখস্থ করার দরকার নাই। সম্পদের কি দেখতে হবে? বৈশিষ্ট্যটা তোমাকে দেখতে হবে। তারপরে তুমি দেখবা যে এটা কি সম্পদের বৈশিষ্ট্যের সাথে মিলে? হ্যাঁ মিলে, তাহলে এটাই কি? সম্পদ। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে সম্পদ দেখো কি, ভালো করে খেয়াল করো, দেখা যায় সবকিছু। ওকে, একটু ভালো করে খেয়াল করো। সম্পদ কি দেখো, সম্পদের সংজ্ঞাটা কি? মানে সম্পদ তুমি কিভাবে বুঝবা যে এটা কি বিজনেস, তোমার ব্যবসায়ের মধ্যে এটা কি সম্পদ নাকি না? দেখো কি লিখছে, যে সকল উপাদান থেকে বর্তমান
এবং ভবিষ্যৎ সুবিধা পাওয়া যায় সে সকল উপাদানকে সম্পদ বলে। সম্পদ কি মুখস্থ করার দরকার নেই। যে সকল উপাদান থেকে তুমি বর্তমানে সুবিধা পাইতেছো এবং ভবিষ্যতে সুবিধা পাইবা সেটা তোমার জন্য কি সম্পদ। ধরো এটা মাইক্রোফোন, আমি এটা দিয়ে সুবিধা পাচ্ছি এবং আমি ভবিষ্যতে সুবিধা পাবো, এটা আমার জন্য কি সম্পদ। বুঝতে পারছো? চশমাটা আমি এটা থেকে সুবিধা পাচ্ছি, আমি দেখতেছি ভালো করে, আবার এটা থেকে যতদিন থাকবে আমি ভবিষ্যতে সুবিধা পাবো, এটা আমার জন্য কি সম্পদ। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তারপর আমি তোমাদেরকে আরো অনেক সুন্দর করে বুঝাবো। খেয়াল করো, এটা কি নগদ টাকা। বিজনেসে অবশ্যই নগদ টাকা থাকে। বিজনেসে কি থাকে? নগদ টাকা থাকে, ক্যাশ। ওকে, এই নগদ টাকা যদি তোমার ব্যবসায় থাকে তুমি এটা দিয়ে বর্তমানে সুবিধা নিতে পারবা এবং এই টাকা যদি তুমি গচ্ছিতভাবে রেখে দাও ভবিষ্যতে তুমি সুবিধা নিতে পারবা। তাহলে নগদ টাকা তোমার জন্য কি? সবাই একটু কমেন্ট করে দাও প্লিজ, সবাই একটু কমেন্ট করে দাও। লেখা তো দেখা যাওয়ার কথা, আমি লেখা দেখা যাওয়ার কথা, আমার এখানে তো লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, সম্পদ। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি? আমরা 40 মিনিট বেসিকের আলোচনা করবো, 20 মিনিট আমরা জাবেদা করে ফেলবো ইনশাআল্লাহ, সবকিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্পদ, ওকে, সবাই এটা সম্পদ। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এটা কি? আসবাবপত্র। বিজনেসের ভাষায় যদি কাঠের কোনো তৈরি কোনো কিছু হয় সেটাকে বলা হয় কি? আসবাবপত্র। এখন তোমার বিজনেসে মনে করো আসবাবপত্রটা আছে, এটা তুমি ব্যবহার করে বর্তমানে সুবিধা পাইবা এবং যতদিন থাকবে ভবিষ্যতে তুমি সুবিধা পাইবা, তাহলে এটাও কি সম্পদ। ঠিক আছে, ওকে। এরপরে যদি এই কম্পিউটারটা তোমার থাকে সেম, এটা থেকে তুমি বর্তমানে সুবিধা পাইবা, ভবিষ্যতে সুবিধা পাইবা। ইলেকট্রনিক যে বিষয়গুলো আছে সেটাকে বলা হয় অফিস সরঞ্জাম, যেটা কম্পিউটার। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো, এই যে দেখো কল কবজা বা যন্ত্রপাতি। ধরো আমার দোকানে বা প্রতিষ্ঠানে এটা আছে, আমি মাঝে মধ্যে এটা সেটা ঠিক করি, তাহলে এটা থেকে আমি বর্তমানে সুবিধা পাবো, ভবিষ্যতে সুবিধা পাবো, তাহলে এটা কি? এটাও আমার জন্য কিন্তু সম্পদ। এরপর দেখো তোমার একটা বিল্ডিং আছে, বিজনেসে দালান কোঠা আছে, এটাও তোমার জন্য কি? সম্পদ। তারপর হচ্ছে তোমার একটা সিলিং ফ্যান আছে, এটা তোমার জন্য সম্পদ। তোমার একটা মাল পণ্য মাল বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য তোমার একটা ডেলিভারি ট্রাক আছে, এটাও তোমার জন্য সম্পদ, কারণ এটা তোমাকে বর্তমানে সুবিধা দিবে, ভবিষ্যতে সুবিধা দিবে। এরপরে খেয়াল করে দেখো, এই যে একজন ব্যক্তি, ওনাকে বলা হয় দেনাদার। উনি দেনাদার কি? এটা দেনাদার মানে কি? মানে হচ্ছে আমি ওনার কাছে টাকা পাই, আমি যাদের কাছে টাকা পাই তাদেরকে বলা হয় দেনাদার। আমি যাদের কাছে টাকা পাই তাদেরকে বলা হয় দেনাদার। তুমি মনে করো আমি একটা কোনো ব্যক্তির কাছে টাকা পাই, তাহলে এই টাকাটা নিয়ে আমি বর্তমানে সুবিধা ভোগ করতে পারবো, অথবা এই টাকাটা নিয়ে আমি ভবিষ্যতে কি সুবিধা ভোগ করতে পারবো, তার মানে আমার এটা কি? সম্পদ। তার মানে হচ্ছে আমরা যদি কোনো ব্যক্তির কাছে কোনো টাকা পাই অথবা অন্য কোনো কিছু পাই সেটা আমাদের জন্য সম্পদ, কারণ এটা থেকে আমরা সুবিধা ভোগ করতে পারবো। ঠিক আছে, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও এবং কারো প্রবলেম থাকলে কোশ্চেন করো, আমি জাস্ট তোমাকে 30 সেকেন্ড টাইম দিলাম। ওকে, হ্যাঁ আমরা থার্ড ইয়ার ক্লাস নিচ্ছি ভাইয়া, থার্ড ইয়ার আমাদের কোর্স রানিং। ঠিক আছে, থার্ড ইয়ার কোর্স রানিং আমাদের। ওকে, সবাই একটু ক্লিয়ার লিখে দিলে, অল ক্লিয়ার লিখে দিলে আমরা তোমাদের সামনে যাব। এখন তোমরা যদি এইসব ক্লাস শেয়ার না করো মানুষ কিভাবে শিখবে? তোমাদের সাথে যারা আছে অবশ্যই কিন্তু শিখবে। ওকে ওকে, গুড 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 গুড। ওকে, এখন আমরা তাহলে কি সম্পদ কিন্তু চিনে গেলাম, কি হয় কি বর্তমান সুবিধা এবং ভবিষ্যৎ সুবিধা পাওয়া যায় যেগুলো থেকে, সেটাই কি সম্পদ। গুড, আমরা চলে যাবো পরবর্তী স্টেপ। এরপরে আসছে দেখো দায়। 6টা উপাদানের মধ্যে আমরা সম্পদ শিখছি, এরপরে কি আসছে? দায়। ভালো করে খেয়াল করো, এই 6টা জিনিস ঠুটস্থ করতে হবে। আমি যদি বলি বলো তো এই মার্কারটা কি, সাথে সাথে বলতে হবে স্যার এটা তো সম্পদ। যদি বলি ওইটা কি, স্যার এটা দায়, এভাবে বলতে হবে। এখানে কোনো আটকানো যাবে না, যে আটকাইছো হেই শেষ। বুঝতে পারছো? দায় দেখো কি বলছে, দায় সম্পর্কে কি বলছে দেখো, দায় সম্পর্কে কি বলছে দেখো, পরিশোধ করতে হবে এমন কোনো কিছুই দায়, অর্থাৎ ব্যবসায়ের নিকট তৃতীয় পক্ষের কোনো দাবি। ধরো তোমার একটা ব্যবসায় আছে, ওই ব্যবসার মধ্যে অন্য কোনো ব্যক্তি দাবি আছে, মানে তোমার কাছে পায়, সেটাই তোমার জন্য কি? দায়। আবার দেখো পরিশোধ করতে হবে, তোমার পরিশোধ করতে হবে, কেউ ব্যবসায় তোমার কাছে কিছু পায়, পরিশোধ করতে হবে এমন কোনো কিছু দায়, অর্থাৎ ব্যবসায়ের নিকট তৃতীয় পক্ষের কোনো দাবি। ধরো ব্যাংকে তোমার কাছে 1 লাখ টাকা পাই, এটা তোমার জন্য দায়। অমুক বেড়া 10 লাখ টাকা পাই, এটা তোমার জন্য দায়।
ঠিক আছে, তুমি আমার ব্যবসার কাছে 10 টাকা পাও, এটা আমার জন্য কি দায়। তার মানে দায় মানে কি, পরিশোধ করতে হবে এমন কোনো কিছু দায়। অর্থাৎ আমাদের যে বিজনেস থাকে, বিজনেসের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তির দাবি থাকে, যদি আয়সা বলে স্যার এই সিলিং ফ্যানটা তো আমার, তাহলে এটা আমার জন্য কি দায়। বুঝতে পারছো? কারণ অন্য কোনো ব্যক্তির দাবি আমাদের জন্য সেটা কি দায়। আমরা 3টা এক্সাম্পল দেখবো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। যারা সায়েন্সের আছে বুঝতেছো না, আর্টসে যারা আছে বুঝতেছো না, কমেন্ট করো। এই যে দেখো 1 নাম্বার, এটা হচ্ছে একটা ব্যাংক। এটা কি ব্যাংক। এখন তুমি ব্যাংক থেকে ঋণ আনছো কত টাকা? ধরো সাপোজ তুমি ব্যাংক থেকে কত টাকা, ধরো তুমি সাপোজ 1 লাখ টাকা ঋণ আনছো। যদি 1 লাখ টাকা তুমি ব্যাংক থেকে ঋণ আনো, এটাকে বলা হয় কি ব্যাংক ঋণ। এখন এই যে ব্যাংক থেকে তুমি ঋণ আনছো, ব্যাংকে তোমার দিতে হইব না? দিতে হবে। তাহলে এটা তোমার জন্য কি অবশ্যই দায়। ঠিক আছে, পরিশোধ করতে হবে। ব্যাংক আমার কাছে 1 লাখ টাকা পায়, এটা তাদের দাবি, এটা আমার জন্য কি দায়। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো, তুমি একজন কর্মচারী রাখছো, সে তোমার কাছে গত মাস কাজ করছে, গত মাস কি কাজ করছে, সে তোমার কাছে বেতন পায়। ঠিক আছে, গত মাস কি মাস গেল? মার্চ মাস। তো মার্চ মাসে সে তোমার কাছে কাজ করছে, সে তোমার কাছে বেতন পায়। ধরো মার্চ, তাকে তুমি 10,000 টাকা দাও। কত দাও? 10,000 টাকা দাও। কিন্তু মার্চে বেতন তাকে মার্চে দেওয়া উচিত ছিল, এখনো তুমি তাকে বেতনটা দাও নাই। তাহলে এই কাজের লোক তোমার কাছে কি পায়? এই সমপরিমাণ টাকা কিন্তু সে তোমার কাছে পায়। তাহলে সে তোমার কাছে পাওয়া মানে কি, এটা তোমার জন্য দায় না? অবশ্যই দায়, এটা আমাকে পরিশোধ করতে হবে। তো আমরা যখন একটা কর্মচারী রাখি, এই কর্মচারী যখন আমাদের কাছে টাকা পয়সা পাওনা থাকে, আমরা যখন না দেই, সেটা আমাদের জন্য দায়, কারণ সে আমাদের কাছে এটা দাবি থাকবে এবং আমাদের এটা পরিশোধ করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা পরবর্তী স্টেপটা দেখি, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে দেখো, এটা হচ্ছে কি একটা লোক। এই লোকের কাছ থেকে আমি বাকিতে 5,000 টাকার মাল আনছিলাম। কি আনছিলাম? 5,000 টাকা মাল আনছিলাম। তো যাদের কাছে আমরা বাকিতে মাল আনি বা পণ্য কিনি, তাদেরকে যদি আমরা টাকা না দেই, সে টাকা পরে দিব, তাদেরকে আমরা কি বলি? পাওনাদার। কি বলি আমরা? পাওনাদার। যাদের কাছে আমরা বাকিতে পণ্য আমরা কিনি, সেই জন্য যে তারা যে টাকা আমাদের কাছে পাওনা থাকে, সেটাকে বলা হয় কি পাওনাদার। এখন এই পাওনাদারটা আমাদের জন্য কি, দেখো আমাদের এখানে এসে বসে রয়েছে, বলতেছে টাকা দেন। এই পাওনাদার আমাদের জন্য কি দায়, কারণ আমাদের এই টাকাটা তাদেরকে পরিশোধ করতে হবে এবং 5,000 টাকা তাদের দাবি আমাদের প্রতিষ্ঠানে থাকবে। ঠিক আছে, সবাই একটু লেখো দায় ক্লিয়ার। সবাই একটু লিখে দাও দায় ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, সবাই একটু দায় ক্লিয়ার লিখে দাও। তাহলে আমরা কি পরিশোধ করতে হবে এমন কোনো কিছু দায়, এবং আমাদের কাছে যদি তৃতীয় পক্ষ কোনো কিছু পাই, সেটাও আমাদের জন্য কি হবে? দায় হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তোমরা যারা গ্রুপ থেকে ক্লাস দেখতেছো, পিবি এট ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমরা আমাদের 11 প্লাস একাডেমি সার্চ করে আমাদের 11 প্লাস একাডেমিতে চলে আসো, ক্লাস পাবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু কন্টিনিউ ক্লাস করব। ওকে, ওকে, গুড গৌরব। আচ্ছা, শেষ। আমাদের 2টা পরিচয় হয়ে গেল। 2টা কি হয়ে গেল? পরিচিত হয়ে গেল। যারা সায়েন্সের আর্টসের বুঝতেছো? ওকে, লাস্ট 3 নাম্বার মূলধন। আমরা কিন্তু বলছি অঙ্ক করে ফেলবো ইনশাআল্লাহ। মূলধন, শুনো মূলধন সম্পর্কে কি বলছে। মূলধন বিষয়টা কি দেখো, মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ে যা কিছু দিবেন তাই কি মূলধন। মালিকের নিজের, মনে করো মালিকের কার? নিজের। তার নিজের কোনো কিছু যদি মূলধন ব্যবসায় দেয়, সেটাই কি মূলধন। মনে রাখতে হবে। যদি এক জোড়া জুতা দেয়, এক জোড়া জুতার দাম মনে করো 500 টাকা, যদি এই জুতাটা দিয়ে দেয়, এটা হচ্ছে বিজনেসের মানুষের ব্যবহার করব, এটাও কিন্তু মূলধন, যদি সে চায় হিসাব করতে পারবে। তার মানে মালিক ব্যবসায় কোনো কিছু দিলে সেটাকে কি বলা হয়? মূলধন। মালিক ব্যবসায় কোনো কিছু দিলে সেটাকে কি বলা হয়? মূলধন। দেখো, এ হচ্ছে মালিক, এ হচ্ছে কি মালিক, আর এটা হচ্ছে তার ব্যবসা। এটা কি তার ব্যবসায়। সে ব্যবসায়ে নগদ টাকা দিতে পারে, পণ্য দিতে পারে, অথবা সম্পদ দিতে পারে। সে যাই দিবে, তার নিজস্ব জিনিস, তার নিজের, এগুলো তার নিজের, সে যদি এটা বিজনেসের মধ্যে দিয়ে দেয়, তাহলে এটা ব্যবসার জন্য কি হয়ে যাবে? এটা ব্যবসার জন্য মূলধন হয়ে যাবে। তাহলে মালিক ব্যবসা যা কিছু দেয় তাই কি মূলধন। সবাই একটু ক্যাপিটাল ক্লিয়ার লিখে দাও। মূলধন ইংলিশ হচ্ছে ক্যাপিটাল। সবাই একটু ক্যাপিটাল ক্লিয়ার লিখে দাও।
তাহলে মালিক ব্যবসায় যা কিছু দেয় তাই কি মূলধন। মনে রাখতে হবে মালিক ব্যবসায় যা কিছু দেয় তাই কি মূলধন। নগদ টাকাও দিতে পারে, পণ্য দিতে পারে, তারপরে কি অন্য কিছু দিতে পারে, যেটার আর্থিক ভ্যালু আছে সেটাই কি মূলধন। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা চলে যাব উত্তোলন। কোথায়? আমরা উত্তোলন মানে আমরা 4টা স্টেপ প্রায় শেষ। ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়ে আমরা এখন ক্লাস শুরু করে দেব। আরো কিন্তু মজার বিষয়গুলো কিন্তু এটাই, এটা পারলেই তুমি সব পারবা। দেখো উত্তোলন ব্যাপারে কি বলছে। মালিক ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য ব্যবসায় থেকে যা কিছু নিবেন তাই কি উত্তোলন। তার মানে মালিকে কিছু দিলে মূলধন আর নিয়ে গেলে উত্তোলন। দেখো এটা হচ্ছে মালিকের ব্যবসায়। এখন মনে করো একটা মালিক বিজনেস দিছে, তার কাপড়ের বিজনেস হোক আর যে বিজনেস হোক, তার বাসায় তো বউ বাচ্চা থাকে, অথবা নিজে ব্যবহার করার জন্য ব্যবসা থেকে পণ্য নিতে পারে, টাকা নিতে পারে, অথবা মনে করো তার বিজনেসে একটা সিলিং ফ্যান আছে, এটার ভ্যালু ধরো 2000 টাকা, দরকার নাই, ব্যবসা থেকে সে নিয়ে আসবে, তাহলে এগুলো কি হবে উত্তোলন হয়ে যাবে। ব্যবসায় থেকে মালিকে সম্পদ বলো, পণ্য বলো, টাকা বলো, যা কিছু নিয়ে আসবে সেটা কি হয়ে যাবে মালিক, এটা কি হয়ে যাবে উত্তোলন। তার মানে আমরা কি শিখতে পারলাম? মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় যা কিছু দিবেন তাই হচ্ছে মূলধন, যার আর্থিক ভ্যালু আছে। আর কি মালিক ব্যক্তিগতভাবে ব্যবসা থেকে যা কিছু নিবেন তাই হচ্ছে কি উত্তোলন। দিলে মূলধন, নিয়ে আসলে উত্তোলন। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের 4টা শেখা হয়ে গেল। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের আয় এবং কি খরচে। আয় আর খরচ চেনা একবারে সহজ, তোমরা সহজে বুঝতে পারবা। ঠিক আছে, এটার কোনো সংজ্ঞা দিয়ে আমরা সময় নষ্ট করব না, এটা একদম ইজিলি। আচ্ছা খেয়াল করো, আয় কিভাবে তুমি বুঝবা। তুমি যদি প্রতিষ্ঠান থেকে পণ্য বিক্রি করো, সেটাকে তোমার কি আয় হবে নাকি হবে না? পণ্য যদি বিক্রি করো অবশ্যই এটার মধ্যে তোমার মুনাফা আছে, অবশ্যই তোমার জন্য এটা কি হবে আয় হবে। ধরো তুমি অন্য কোনো প্রতিষ্ঠানের কাজ করে দিছো, সেই জন্য অন্য একটা প্রতিষ্ঠান তোমাকে কমিশন দিছে, এটাকে বলা হয় কমিশন প্রাপ্তি। তাহলে কমিশন পাইছো, এটা তোমার জন্য কি আয়। উপবাড়া জিনিসটাকে খেয়াল করো। তুমি একটা দোকান নিছো, ঠিক আছে, দোকানটা হচ্ছে এত বড়, এখন তোমার এই দোকানের এই অংশটা মনে করো তোমার দরকার নাই, এই অংশটা কি নাই দরকার নাই, তো তুমি দোকান ভাড়া টোটাল তো 10,000 টাকা, কত দাও 10,000 টাকা, তো এই অংশটা তুমি অন্য একটা ব্যক্তির কাছে ভাড়া দিয়ে দিছো, ধরো এটা ভাড়া দিছো হচ্ছে 4,000 টাকা, কত টাকা 4,000। এই যে তুমি অন্য একজনের কাছে সাবলেট ভাড়া দিয়া যে টাকাটা তুমি পাইতেছো, সেটা তোমার জন্য কি উপভাড়া বলা হয়। তাহলে এটা কি তোমার আয় নাকি ব্যয়? অবশ্যই আয়। তারপর হচ্ছে সেবা আয়। আমরা সেবা বা সার্ভিস দিয়ে যে টাকাটা আর্ন করে উপার্জন করি সেটাকে বলা হয় সেবা আয়। বার্তা প্রাপ্তি, আমরা অনেক সময় ছাড় পাই, সেটা আমাদের জন্য কি সেবা আয়। আচ্ছা, তাহলে বিক্রয় আয়, কমিশন প্রাপ্তি আয়, উপভাড়া আয়, সেবা। আমরা কোনো কিছু মাধ্যমে যদি আমরা সেবা দিয়ে অথবা পণ্য বিক্রি করে টাকা পাই সেটা, অথবা আমরা কোনো সুবিধা পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের জন্য আয়। আর যদি আমরা কোনো কিছু সুবিধা বুক করে যদি আমরা কোনো কিছু কাউকে দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের জন্য খরচ। ওকে, এখন তাহলে খরচটা একটু দেখো, এগুলো জাস্ট বুঝে নিলে হবে। দেখো, পণ্য ক্রয় করা প্রতিষ্ঠানের জন্য খরচ, পণ্য ক্রয় করা কি প্রতিষ্ঠানের জন্য খরচ, কর্মচারীদের বেতন দেওয়া প্রতিষ্ঠানের জন্য খরচ, দোকান ভাড়া দেওয়া প্রতিষ্ঠানের জন্য খরচ, বিজ্ঞাপন দেওয়া প্রতিষ্ঠানের জন্য খরচ, কোনো কর্মীকে যদি তুমি কমিশন দাও, বিক্রয় করছে ভালো, তাকে যদি দাও, সেটা তোমার জন্য খরচ। ঠিক আছে, তাহলে সবাই 6টা উপাদান আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন এই বেসিক দিয়ে, আমি বলে দিলাম আজকে যে বেসিক তোমাদেরকে শিখাইছি, এই বেসিক দিয়ে আমরা কি করব, আজকে বিবিএ লাইভ জার্নি শুরু করব। এমবিএ পর্যন্ত এই বেসিক দিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, এই বেসিক দিয়ে আমরা কি করব, পড়াশোনা করব। ওকে, এখন আমাদের ক্লাস কিন্তু বেসিকের ক্লাস কিন্তু শেষ। সবাই যদি অল ক্লিয়ার লিখে দাও তাহলে আমরা সামনের দিকে যাব। ঠিক আছে, সবাই একটু অল ক্লিয়ার লিখে দিলে আমরা সামনের দিকে যাব। সবাই অল ক্লিয়ার লিখে দিলে আমরা একটু সামনের দিকে যাব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম সম্পদ, খরচ, আয়, দায় সবকিছু আমরা চিনতে পারলাম। ঠিক আছে, সবকিছু আমরা চিনে গেলাম। ওকে, ইনশাআল্লাহ আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী স্টেপ। ওকে, এখন কথা হচ্ছে, আমরা এতক্ষণ বাংলাতে কথা বলছি, এখন তোমাদের কি ইংলিশে আমরা অঙ্ক করব। এখন আমরা কি করব,
জার্নাল। ঠিক আছে, কি করব আমরা? জার্নাল করব। তাহলে আমরা যদি জার্নাল করি আমাদেরকে একটা কি বিষয় জানতে হবে। ভালো করে খেয়াল করে দেখো। ওকে, গুড। সবাই একবারে ঠাড়া মুখস্থ করবা। এটা কিন্তু মুখস্থ পড়া মুখস্থ না, এটা কিন্তু রুলস সিস্টেম, বুঝছো? লুকাপিসিওলি সিস্টেম এটা দিয়ে গেছে উনি, এইভাবে তোমাকে শিখতে হবে। বইটা তৈরি করেছে উনি এই সিস্টেমের মধ্যে, সাবজেক্টটা তৈরি করছে এই সিস্টেমের মধ্যে, বুঝছো? আমি যখন জন্ম হয়েছে আমার বাবা মা আমার নাম রাখছে শহীদুল, আমাকে শহীদুল নামে তোমাকে ডাকতে হবে। ঠিক আছে, শহীদুল নামে ডাকলে আমি জবাব দিব। তাহলে যখন বইটা আবিষ্কার করেছেন উনি, সাবজেক্ট আবিষ্কার করেছেন, তখন কিন্তু বলছে যে এখানে যে 6টা উপাদান, এই 6টা উপাদানের মধ্যে সম্পদ, খরচ, উত্তোলন এদেরকে সবসময় কোন পাশে থাকবে? ডেবিট পাশে থাকবে। কোন পাশে থাকবে? ডেবিট পাশে থাকবে। যদি এদের পরিমাণ বাড়ে তাহলে কি হবে? ডেবিট হবে। যদি সম্পদ, খরচ, উত্তোলন এদের পরিমাণ প্রতিষ্ঠানে বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট। এটা লোকাবিসিওলে বলে গেছে। এরপরে খেয়াল করো, আয়, দায় আর হচ্ছে মূলধন এরা সবসময় কোন পাশে থাকবে? ক্রেডিট পাশে থাকবে। ঠিক আছে, আমরা লেনদেনের দুটো পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ, এটাকে বলা হয় দ্রুত দাখিলা পদ্ধতি। 1494 সালে কিন্তু লোকাবিসিওলে এটা আবিষ্কার করে কিন্তু সে কি অ্যাকাউন্টিং এর জনক হয়েছে। তাহলে আমরা যে 6টা উপাদান তখন শিখলাম, সম্পদ, খরচ, উত্তোলন এরা সবসময় কোন পাশে থাকবে? ডেবিট পাশে থাকবে। তুমি কখনোই ওদের ক্রেডিট পাশে পাইবা না। এবং আয়, দায় আর কি মূলধন তারা সবসময় কোন পাশে থাকবে? ক্রেডিট পাশে থাকবে। তাহলে সম্পদ, খরচ, উত্তোলন যদি এদের পরিমাণ ব্যবসায় বাড়ে, আমরা তো জানি আমাদের একটা জিনিস বাড়ে একটা জিনিস কমে, বাড়লে কি হয়? ডেবিট হয়, কমলে ক্রেডিট। আর আয়, দায়, মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এটা তোমাকে ঠোঁটস্থ বলতে হবে, ঠোঁটস্থ। ধর আমি তোমাকে বাজারে তোমার সাথে দেখা হয়েছে, বললাম বলতো সম্পদ কমলে কি? তুমি বলতে হইব যে সম্পদ কমলে কি? ক্রেডিট। আরেকটা ধরে দায় বাড়লে কি হয়? তখন তোমাকে বলতে হবে দায় বাড়লে ক্রেডিট। এটা কখনোই ভুল করা যাবে না। বইয়ে হোক, বইয়ের বাইরে হোক, লন্ডন থাকো, যেখানেই থাকো, তুমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট, তোমার দায়িত্ব এটা একদম ক্লিয়ার ভাবে শেখা। আমি যদি বলি মূলধন কমলে কি? ডেবিট বলবা, মূলধন বাড়লে কি? ক্রেডিট। ঠিক আছে, সবাইটা মুখস্থ পারবা? হ্যাঁ, সবাইটা পারবা না? সবাই ইনশাল্লাহ বলো। যারা যারা এটা মুখস্থ পারবা, ঠোঁটস্থ, এটা মুখস্থ না ঠোঁটস্থ, ইনশাল্লাহ বলো। আমরা শেষ, আমাদের ক্লাস 40 মিনিট হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এটা এখন আমাদের এই যে বেসিকটা আমরা আর্ন করলাম 40 মিনিটে, এই বেসিকটা আমরা এখন প্রয়োগ করব। যে শহীদুল স্যার যে বুঝাইলো এগুলা কি আসলে ফাও বুঝাইলো নাকি এগুলা কাজের জিনিস, এবং আমার ছাড়াও চুপে চাপে তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে হাত দিয়া কইরা দেখবা যে স্যার যে বুঝাইলো কি ফাও বুঝাইলো নাকি ঠিকঠাক বুঝাইছে। তোমরা নিজেরা 9-এর বই, 10-এর বই, লন্ডনের বই, আমেরিকার বই, ইন্ডিয়ার বই সব বই চেক করবা যে আমার এই রুলস, আচ্ছা তো আমার রুলস না, এটা লোকাবিসিওলে দেওয়া রুলস, এই রুলসে কোনো জাবেদা জীবনে কি হয় নাই। মনে রাখবা এই দুনিয়াতে যত জাবেদা আছে এই রুলস এর মধ্যে হইব, এর বাইরে হইতো না। যদি না হয় তার মানে তুমি বুঝতেছো না, বুঝতে পারছো? ওকে, গুড। তাহলে তোমাদের একদম ক্লিয়ার। আচ্ছা, গুড। তাহলে আমরা চলে যাব আমাদের অঙ্কে। ওকে, তাহলে তোমাদেরকে ইংলিশ ভার্সনে স্বাগতম। আমরা ইংলিশ ভার্সন থেকে আজকে শিখবো। এখন আমরা একটা বিজনেসের মধ্যে কিছু লেনদেন হবে, সেই লেনদেন থেকে আমরা জার্নাল করব। তো জার্নালের রুলস কি ছিল? রুলস কিন্তু একটাই, সম্পদ, খরচ, উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আয়, দায়, মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। হোক না আজকের ক্লাস 1 ঘন্টা 10 মিনিট, কোনো সমস্যা নাই। লাইফে এটাই তোমার স্মরণীয় ক্লাস হয়ে থাকবে। ঠিক আছে, বলবা স্যার প্রথম ক্লাসই আমাদের লাইফে সবচেয়ে কাজে দিছে। ওকে, চলো আমাদের এখন আজকে ক্লাস হবে কি? নাম্বার 1। আমরা এখন চলে যাব একটা অঙ্কে। এই যে তোমাদের জন্য একটা অঙ্ক আমি বের করে ফেলছি। আমরা আসলে বড় একটা অঙ্ক নেই নাই, কারণ বড় একটা অঙ্ক যদি আমরা নেই, আমাদের বেসিকের পরে বড় একটা অঙ্ক করা আমাদের খুবই কষ্ট হবে। তারপরে এখানে কম লেনদেন না, 1 2 3 4 5 6 7টা লেনদেন আছে, এবং এগুলো ইংলিশে তোমাদেরকে একটু বুঝাতে হবে, প্লাস আমাদেরকে জাবেদাটা করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো তারা বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ। কি বলছে? জার্নাল। প্রিপেয়ার মানে হচ্ছে তৈরি করো বা প্রস্তুত করো, জার্নাল হচ্ছে জাবেদা, এন্ট্রিজ মানে জাবেদা তৈরি করো। ঠিক আছে, জাবেদা দাখিলা তৈরি করো মানে জাবেদা করো। আচ্ছা, তাহলে আমরা কি করবো? জাবেদা। আর এখানে নিচে যেগুলো বলছে এগুলো আমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখবো। আমাদের এখন যে টপিক সেটা হচ্ছে বেসিক প্লাস কি জাবেদা ক্লাস 1,
2 3 এভাবে আমরা শুধু জাস্ট জাবেদা করে যাব, বাকিগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। সবাই তাহলে একটু রেডি রেখে দাও, আমরা 20 মিনিটের মধ্যে চেষ্টা করব এই অঙ্কটা তোমাদেরকে বাংলা সহ ভালো করে বোঝানোর জন্য। আমি আশা করি লেখাগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়, লেখাগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়, আমি আশা করি লেখাগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়, কারোর জন্য সমস্যা হবে না। এবং আমি যে বেসিক গুলা বলছি, এই বেসিক গুলা অনেকে হয়তো বা আগে থেকেই জানো, হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে এই বেসিকই কিন্তু তোমার সবকিছু। তুমি জানো ঠিক আছে, কিন্তু বেসিক তুমি অনেক জায়গায় ইউজ করো না, তাহলে কিন্তু জানার কোনো মূল্য থাকলো না। এই বেসিক ইউজ করে তোমাকে প্রতিটা অঙ্ক সলভ করতে হবে, ঠিক আছে? ওকে, চ্যাপ্টার নাম্বার বলা হয়ে গেছে ভাই, আগে চ্যাপ্টার নাম্বার আগে বলে রাখছি। ওকে, শুরু করতেছি আমাদের ইংলিশ ভার্সনের পর। একটু খেয়াল করো, আমি একটু বলে দিচ্ছি। The following ট্রানজেকশন অর্থ হচ্ছে লেনদেন। আমি তোমাদেরকে আগে পিডিএফ শীট দিয়ে দিয়েছি ওয়ার্ড মিনিং এর, হ্যাঁ। আর obtained from the books, তোমার এই বুকের মধ্যে এই লেনদেনগুলো আছে। ট্রানজেকশন অফ মিস্টার প্রাইম, এই ব্যক্তির নাম হচ্ছে কি মিস্টার প্রাইম, মানে হচ্ছে যে মালিক তার নাম হচ্ছে মিস্টার প্রাইম, হ্যাঁ। ফর দ্য মান্থ, এই মান্থের জন্য অফ জুলাই, মানে জুলাই মাসে 2004 সালের এই অঙ্কটা এখানে নিম্নরূপ দেওয়া আছে বা কিছু লেনদেন দেওয়া আছে। এটা কিন্তু এনইউ বিকমে 2000 অ্যাকাউন্টিং এ 2004 সালে আসছে, ঠিক আছে? আমি এক্সাম্পলটা নিয়েছি যাতে সহজে বোঝানো যায়। তার মানে এখানে একজন ব্যক্তি যে এখানে তার কিছু লেনদেন ঘটেছে, সেই লেনদেন গুলা কবে, কত, জুলাই 2004, মানে 2004 সালে জুলাই মাসে লেনদেন গুলো ঘটেছে। তাহলে জুলাই 1, 5, 15, 22, 24, 27, 31 এই লেনদেন গুলো এখানে ঘটেছে। কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, সেটা যদি আমাকে জার্নাল করতে হবে। তাহলে অনেকে হয়তো বা যারা অন্য অন্য ডিপার্টমেন্ট থেকে আসছো, জার্নালের গড় হতে বা অথবা অনেকে জানো না। আমি একটু শিখিয়ে দেই, যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসছো, বিশেষ করে আর্টস এবং সায়েন্স থেকে, তোমরা জার্নালের গড়টা এভাবে তৈরি করবা। আমি একটু বলে দিচ্ছি। আমি কিন্তু ভাই, তোমরা কিন্তু পারো কমার্সের, হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধরো, ওদের জন্য 2-3 দিন কষ্ট করলে ওরা একটু বুঝে যাবে। দেখো না, আমাদের এর আগের ইয়ারে সায়েন্সের ওরা অনেক ভালো রেজাল্ট করেছে, আমি এত খুশি হয়েছি, মানে বলার মতো না। তাহলে এটা হচ্ছে তোমাদের জার্নালের কি গড়, ঠিক আছে? তো জার্নালের গড়ে প্রথমে তোমাদের লিখতে হয় হচ্ছে, এখানে লিখতে হচ্ছে ডেট, লেখো ডেট, এখানে হচ্ছে ডিটেলস, ডেট মানে হচ্ছে টাইম, ডিটেলস মানে হচ্ছে বিস্তারিত, আর এখানে হচ্ছে রেফারেন্স, ঠিক আছে? আর এখানে হচ্ছে ডেবিট, ডেবিট টাকা, ঠিক আছে? আর এটা হচ্ছে কি ক্রেডিট টাকা। তুমি যে ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, এটা এখানে হবে। ওকে, তাহলে ডেবিট আর হচ্ছে ক্রেডিট টাকা। আমি একটু ক্রেডিটটা সুন্দর করে লিখে দেই, তোমাদের হয়তো বা ভুল হয়ে যাবে, এবং তোমাদের বইয়ের মধ্যে এগুলো কিন্তু আছে, ঠিক আছে? ক্রেডিট টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের জার্নালের গড়। তাহলে কত সালের অঙ্ক? 2004 সালের অঙ্কটা। কোন মাসের? জুলাই মাসে। আমরা লেনদেন অনুযায়ী কাজ করবো। ওকে, গুড, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ওকে, তাহলে আমরা অঙ্কটা এখন শুরু করব। ওকে, তা আমরা বুঝতে পারলাম যে এখানে একটা মিস্টার কুদ্দুস মিয়ার একটা লেনদেন হয়েছে, অথবা মফিজ মিয়ার, এই লেনদেনগুলো আমাদেরকে জানার কথা, আমাদের দায়িত্ব হচ্ছে এটা। 1 নাম্বার মনোযোগ দিবা। দেখো, ওনার নাম কি ছিল? মিস্টার প্রাইম। কি ছিল? মিস্টার প্রাইম। ভালো করে খেয়াল করো। প্রাইম ইনভেস্টমেন্ট, প্রাইম ইনভেস্টেড, প্রাইম ইনভেস্টেড হচ্ছে প্রাইম বিনিয়োগ করেছে। ইনভেস্টেড হতো কি? বিনিয়োগ করা। ইনভেস্ট হতো কি? বিনিয়োগ করা। ক্যাশ, ক্যাশ মানে হচ্ছে নগদ। কত টাকা? 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। এন্ড ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আসবাবপত্র। ফার্নিচার হতো কি? আসবাবপত্র। আসবাবপত্র কত টাকা? 50,000 টাকা। ইনটু দা বিজনেস, মিস্টার প্রাইম ইনভেস্ট মানে বিনিয়োগ করেছে নগদ 2 লাখ টাকা এবং ফার্নিচার 50,000 টাকা ইনটু দা বিজনেস মানে ব্যবসায়ী। এখন খেয়াল করো, মিস্টার প্রাইম বিজনেসের মালিক। মিস্টার প্রাইম বিজনেসের কি? মালিক। এখন মালিক হয়ে উনি যে ব্যবসায় 2 লক্ষ টাকা বিনিয়োগ করছে, এই 2 লক্ষ টাকা বলতো সম্পদ নাকি কি বলতো? 2 লক্ষ টাকা কি সম্পদ? 2 লক্ষ টাকা কি সম্পদ? বলো, সম্পদ। এবং ফার্নিচারটা কি? সম্পদ। তাহলে আমরা বুঝতে পারলাম ক্যাশ টাকাও সম্পদ, এটা বর্তমান সুবিধা পাওয়া যাবে, ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে। ফার্নিচার 50,000 টাকা, এটাও সম্পদ, এটা থেকে বর্তমান সুবিধা পাওয়া যাবে, ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে। তার মানে একটু খেয়াল করে দেখো, মিস্টার প্রাইম বিজনেসের 2টা জিনিস দিচ্ছে, আমরা কার হিসাব করব? বিজনেস হিসাব করব। বিজনেসে কি বাড়লো কি কমলো সেটা হচ্ছে আমাদের হিসাব। তাহলে মিস্টার প্রাইম যদি বিজনেসে নগদ টাকা দেয়, নগদ টাকা হচ্ছে সম্পদ, তোমরা বলো তো এই নগদ টাকা দেওয়ার কারণে বিজনেসের নগদ টাকা বাড়বে নাকি কমবে? ভালো করে বলো, বিজনেসের নগদ টাকা বাড়বে নাকি কমবে? বিজনেসের নগদ টাকা কি বাড়বে নাকি কমবে?
হ্যাঁ, বিজনেসে নগদ টাকা কি বাড়বে? বাড়বে, অবশ্যই বাড়বে। তাহলে আমরা জানি নগদ টাকা হচ্ছে সম্পদ। নগদ টাকা বাড়লে ডিবিট, এরকম কোনো রুলস নাই দুনিয়াতে, এমন কোনো রুলস নাই যে নগদ টাকা বাড়লে ডিবিট। রুলস কি ছিল? রুলস ছিল সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডিবিট, কমলে ক্রেডিট। আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডিবিট। নগদ টাকা বাড়লে ডিবিট, এমন কোন রুলস ছিল? ছিল না। তাহলে আমাকে বুঝতে হবে নগদ টাকা সম্পদ, মালিক ব্যবসায় সম্পদের কারণে সম্পদ বাড়ছে, সেজন্য কি ডেবিট। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। আমি কিন্তু তোমাদেরকে রুলসটা দিয়ে দিছি, দেখো সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। ঠিক আছে, ওকে। তাহলে কি সম্পদ বাড়লো? ক্যাশ। লাগবে হচ্ছে ক্যাশ, নগদ, ক্যাশ, ডেবিট। ঠিক আছে, এখানে ডেবিট লেখা লাগে না, এমনি লিখলেই চলে ডেবিট। এই যে ডেবিট করে টাকা লাগবে কত টাকা? 2 লক্ষ টাকা। এখন এই লেনদেনের কারণে শুধুমাত্র কি নগদ টাকা বাড়ছে? না, উনি কিন্তু 50,000 টাকার ফার্নিচার দিয়েছে, ফার্নিচারটাও কিন্তু সম্পদ। তাহলে ফার্নিচার যদি ব্যবসায় দেয়, ব্যবসায় কিন্তু ফার্নিচার সম্পদও বাড়ছে। তাহলে আরেকটা সম্পদ বাড়ছে, সম্পদ বলে কি হয়? ডেবিট হয়। এই সম্পদের নাম কি? ফার্নিচার। তাহলে ফার্নিচার বাড়লে কি হবে? ডেবিট হবে। তাহলে লাগবে হচ্ছে ফার্নিচার ডেবিট কত টাকা? 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। এখন কথা হচ্ছে লেনদেনে কিন্তু দুটা পক্ষ হবে, একটা পক্ষ ডেবিট হলো, অপর পক্ষ অবশ্যই ক্রেডিট হবে। তার আমরা ডেবিট পক্ষ দেখলাম, তাহলে ক্রেডিট পক্ষ কিন্তু এখন আমার সামনে আসে নাই। এখন কথা হচ্ছে এই যে নগদ টাকা 2 লাখ আর ফার্নিচার 50,000 কে দিছে? মালিকে দিছে। আমরা কিন্তু একটু আগে শিখে আসছিলাম মালিকের ব্যবসায় কোনো কিছু দিলে মূলধন, মালিকের ব্যবসায় কোনো কিছু দিলে কি হয়? মূলধন। এখন তোমরা বলো তো, মালিকে যে এই 2.5 লাখ টাকার জিনিস ব্যবসায় দিল, ব্যবসায় কি মূলধন বাড়লো নাকি কমলো? বলো, মূলধন বাড়ছে নাকি কমছে? মূলধন বাড়ছে নাকি কমছে? আমি জাস্ট এভাবে তোমাদের 4 থেকে 5টা ক্লাস করাবো, এরপরে তুমি নিজেই সমঙ্গ পারবা, বইয়ে যত জাবেদ আছে সব পারবা। এটা প্রমাণ। 4টা ক্লাস যাক, তুমি এমনিতেই বুঝবা। তাহলে অবশ্যই কিন্তু মূলধন বাড়ছে। আর মূলধন বাড়লে কি হয়? মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। সেজন্য এখানে কি লিখবা? ক্যাপিটাল। ক্যাপিটাল, মূলধন ইংলিশ কি? ক্যাপিটাল। ক্রেডিট কত টাকা? 2,50,000 টাকা। কারণ মালিকে কিন্তু নিজে থেকে 2,50,000 টাকা জিনিস দিছে। তাহলে 2,50,000 জিনিস যদি মালিকে দিছে, তাহলে মালিকে যা দেয় তাই মূলধন। মূলধন কত? মালিকে দিছে, মূলধন বাড়ছে। মূলধন মানে কি হয়? ক্রেডিট হয়। তাহলে 2,50,000 টাকা হচ্ছে ক্রেডিট। এখান থেকে লেখা ছিল, হ্যাঁ, মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। গুড, শাবাশ। ঠিক আছে, আচ্ছা। তাহলে ডেবিট গুলা তোমরা একটু সুন্দর করে একদম বরাবর লিখবা, আর ক্রেডিট গুলা একটু গ্যাপ দিয়ে রাখবা। ঠিক আছে, এখন এটার একটা ইংলিশে ব্যাখ্যা লিখতে হয়। আমরা আজকের ক্লাসে ব্যাখ্যা দিব না, আমাদের সময় নষ্ট হয়ে যাবে, আমাদের একটা জার্নাল শেষ। আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কত তারিখে জার্নাল করেছি? সবাই নাম্বার 1 একটু ক্লিয়ার লিখে দাও। 1 নাম্বার ক্লিয়ার লিখে দাও। 1 নাম্বার হচ্ছে প্রাইম 1। প্লিজ সবাই একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমরা অঙ্কটা সুন্দর করে করি। ঠিক আছে, এরপরে কত নাম্বার ট্রানজাকশন? 5 নাম্বার। ভালো করে খেয়াল করে দেখো, 5 নাম্বার। তাহলে হচ্ছে আমাদের জুলাই 5। ওকে, আমরা কিন্তু 1 ঘন্টার ভিতরে চেষ্টা করব অঙ্কটা শেষ করে দেওয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টার ভিতরে চেষ্টা করব শেষ করে দেওয়া। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা জুলাই 5 দেখব ইনশাআল্লাহ। দেখো 5 কি বলছে? পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ 30,000 টাকা। পারচেজ, ক্রয় করা হয়েছে অফিস সাপ্লাইজ। ঠিক আছে, অফিস সাপ্লাইজ কি স্যার? এই যে এগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ। ঠিক আছে, এই যে এগুলা অফিস সাপ্লাইজ। ঠিক আছে, এগুলো অফিস সাপ্লাইজ, বুঝতে পারছো? অথবা স্কেল, অথবা পাঞ্চ মেশিন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি? অফিস সাপ্লাইজ। তাহলে অফিস সাপ্লাইজ যদি এগুলা যদি অফিস সাপ্লাইজ হয়, ঠিক আছে, পাঞ্চ মেশিন এগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ। ঠিক আছে, যেগুলো। এখন তুমি বলো এই অফিস সাপ্লাই, এটা এই যে এটা কি সম্পদ নাকি না? তাহলে তুমি দেখবে আসলে স্যার সম্পদের সংখ্যা কি? যেটা বর্তমানে সুবিধা দিবে, ভবিষ্যতে সুবিধা দিবে। স্যার এটা তো আমাকে বর্তমানে সুবিধা দিবে, ভবিষ্যতে সুবিধা দিবে, তাহলে এটা কি? সম্পদ। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা পারচেজ করেছি অফিস সাপ্লাইজ কি? অফিস সাপ্লাইজ। পারচেজ মানে ক্রয় করা, ফর ক্যাশ নগদ টাকায় 30,000। এন্ড অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কি? বাকিতে। ভালো করে খেয়াল করো, বাকিতে 20,000। ভালো করে খেয়াল করো, আমরা অফিস সাপ্লাইজ ক্রয় করেছি, নগদ টাকা হচ্ছে 30,000 আর বাকিতে কত? 20,000। মানে টোটাল আমরা 50,000 টাকার অফিস সাপ্লাইজ ক্রয় করেছি। কি করেছি? 50,000 টাকার অফিস সাপ্লাইজ ক্রয় করেছি। একটু ভালো করে খেয়াল করো, 50,000 টাকা।
তাহলে আমাদের প্রথমে হলো, যেহেতু আমরা 50,000 টাকার অফিস সাপ্লাইজ ক্রয় করেছি, অফিস সাপ্লাইজ সম্পদ, আমাদের প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে সাপ্লাইজ, অথবা আমি একটু দাঁড়াও, একটু অফিস সাপ্লাইজ লিখে দেই, দাঁড়াও। তাহলে আমাদের কি সম্পদ বাড়লে ডেবিট হবে। কি বাড়ছে আমাদের? কোন সম্পদটা বাড়ছে? নগদ টাকা না অন্য একটা সম্পদ? না, অফিস সাপ্লাইজ। তাহলে অফিস সাপ্লাইজ কি ডেবিট। কত টাকার? 50,000 টাকা। ভালো করে খেয়াল করো, 50,000 টাকার সাপ্লাইজ আমাদের বাড়ছে। আচ্ছা, এরপরে এই 50,000 সাপ্লাইজ আমি কিনছি, ক্যাশ নগদ দিছি কত? 30,000 টাকা। এখন খেয়াল করো, এই যে আমার পকেট থেকে 30,000 টাকা নগদ দিয়ে দিলাম, নগদ টাকা দিয়ে সম্পদ না, দিয়ে দেওয়ার কারণে কি সম্পদ কমছে। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। কত কমছে? 30,000 টাকা ক্যাশ কমছে। তাহলে 30,000 টাকা হচ্ছে ক্রেডিট। ভালো করে খেয়াল করো। আচ্ছা, এরপরে হচ্ছে অন অ্যাকাউন্ট, বাকিতে আমি 20,000 টাকার সাপ্লাইজ কিনছি। এখন খেয়াল করো, বাকিতে আমি যে কিনলাম, ওই ব্যক্তি আমার কাছে কি 20,000 টাকা পাইবো না? অবশ্যই পাইবো। ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার কাছে টাকা পায়, তাদেরকে কি বলা হয়? দায় বলা হয় নাকি সম্পদ বলা হয়? বলতো, যে ব্যক্তি আমার কাছে টাকা পায় তাদেরকে কি দায় বলা হয় নাকি সম্পদ বলা হয়? এত কষ্ট কাদের জন্য জানেনি? এত কষ্ট হচ্ছে শুধু তাদের জন্য যাদের এসএসসি এবং এসএসসি তে বেসিকটা ক্লিয়ার ছিল না, এবং যারা খুব কষ্ট করার পরেও এসএসসি এবং এসএসসি তে সায়েন্স এবং আর্টস থেকে কমার্সে আসছে, তাদের জন্য এত কষ্ট। ঠিক আছে, আর যারা বেসিক ক্লিয়ার ছিল তারা কিন্তু অবশ্যই এইগুলা বুঝতে পারবে সহজে। ঠিক আছে। আচ্ছা, দায়। এখন আমাদের কি হইলো? আমাদের সম্পদ বাড়ছে, সম্পদ ডেবিট। নগদ টাকা কমছে, নগদ টাকা সম্পদ কমছে, ক্রেডিট। এখন আমাদের কি হয়েছে? আমরা 20,000 টাকার বাকি কিনছি, এই লোকে 20,000 টাকা আমাদের কাছে পাইবো। এটা আমাদের জন্য কি দায়? আমাদের দায় কি বাড়ছে না কমছে বলতো? বাকিতে 20,000 টাকা কেনার কারণে আমার দায় বাড়ছে না কমছে? ওই লোকে আমার কাছে 20,000 টাকা পাইবে, আমার দায় বাড়ছে না? তাই বলে কি হয়? ক্রেডিট হয়। এবং এই দায়টার নাম কি? যারা আমাদের কাছে টাকা পায় তাদেরকে আমরা বলি পাওনাদার। কি বলি? পাওনাদার। এটাকে ইংলিশে বলা হয় অ্যাকাউন্টস পেয়াবল। কি বলা হয়? অ্যাকাউন্টস পেয়াবল। আমরা কিন্তু এটা মিনিংটা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়াবল, তার মানে আমাদের পাওনাদার নামে দায়টা বেড়েছে। পাওনাদার নামে দায়টা কি বেড়েছে? যেহেতু পাওনাদার নামে দায়টা আমাদের বেড়েছে, আমরা দায় বলে ক্রেডিট হয়, সেটা আমরা ক্রেডিট লিখবো। কি লিখবো? অ্যাকাউন্টস পেয়াবল। পাওনাদার ইংলিশ কি? অ্যাকাউন্টস পেয়াবল। ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। প্লিজ সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। প্লিজ সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। যারা সায়েন্স বা অন্য ব্যাকগ্রাউন্ডের আছো, যদি প্রবলেম হয় আমাকে একটু জানাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্লিজ সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। তাহলে আমাদের সম্পদ বাড়ছে 50,000 টাকা ডেবিট, আমাদের নগদ সম্পদ কমছে 30,000 টাকা ক্রেডিট, আর দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী ট্রানজেকশন। গুড, আমরা চলে যাবো 15 তারিখে। প্লিজ আমাদের আর কত আছে? হ্যাঁ, আমরা আর একটু শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে এটাই, যারা সায়েন্স আর্টস আছো এই ক্লাসটাকে 2বার করে দেবো, 2বার 3বার দেবা। ঠিক আছে, 2বার 3বার দেবো, একটু ভালো করে খেয়াল করো। দেখো কি লিখছে, 15 নাম্বার। রিসিভ অর্থ পেয়েছি বা প্রাপ্তি, ক্যাশ মানে নগদ, কত টাকা? 1 লাখ। ফর জন্য, সার্ভিস রেন্ডার। সার্ভিস রেন্ডার, রেন্ডার অর্থ প্রদান করা, সার্ভিস মানে সেবা, আয় মানে সেবা। ভালো করে খেয়াল করো। রিসিভ ক্যাশ, আমরা 1 লাখ টাকা পেয়েছি। ফর কি জন্য? সার্ভিস রেন্ডার মানে কাউকে সেবা দিয়ে 1 লাখ টাকা পাইছি। ভালো করে খেয়াল করো। ধরো তুমি আমার কাছে পড়ো, আমি তুমি করে পড়াইলাম, আমি তোমাদের সেবা দিলাম, 1 লাখ টাকা পাইলাম। ঠিক আছে, তো 1 লাখ টাকা যে আমি পাইলাম, আমাদের প্রতিষ্ঠানের জন্য কি 1 লাখ টাকা সম্পদ আসছে না? নগদ টাকা কি আমি পাইছি? সম্পদ না? নগদ টাকা সম্পদ না, সম্পদ বাড়ছে। সম্পদ বলে কি হয়? ডেবিট হয়। সম্পদ বলে কি হয়? ডেবিট হয়। সেজন্য কি ক্যাশ, ক্যাশ কি ডেবিট। কত টাকা পাইছি আমি? 1 লক্ষ টাকা। ঠিক আছে, ক্যাশ ডেবিট কত? 1 লক্ষ টাকা। বুঝতে পেরেছো? ক্যাশ ডেবিট করে লিখছি ডেবিট। আচ্ছা, এখন কত হলো? আমি টাকাগুলো কিভাবে পাইছি? আমি তোমাদেরকে সেবা দিয়ে টাকাটা পাইছি। এখন তোমরা বলো, আমি যে সেবা দিয়ে টাকাটা পাইলাম, এটা কি আমার আয় হইলো নাকি ব্যয় হইলো? প্লিজ কমেন্টে বলো, এটা কি আমার আয় হইলো নাকি ব্যয় হইলো? ভাই এটা পৃষ্ঠা নাম্বার বলা যাবে না, এক এক বইয়ের এক এক পৃষ্ঠা। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিছি, পিডিএফ থেকে করে দিবা।
আয় হয়েছে, তাহলে কি আমার আয় বাড়ছে না? আয় বাড়ছে, কি আমার কিন্তু আয় বাড়ছে। তো আয় বাড়লে কি হয়? আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আয়টার নাম কি? সার্ভিস, মানে সেবা দিয়েছি, সেবা আয়। আমরা এটাকে বলবো সার্ভিস রেভিনিউ, মানে সেবা আয়। ঠিক আছে, আমরা কি কিভাবে আয় করেছি? সেবা দিয়ে আয় করেছি। তাহলে আমরা কি আয় বাড়লে ক্রেডিট হয়, আমরা নামটা কি? সেবা আয়। এটাকে ইংলিশে বলা হয় সার্ভিস রেভিনিউ, সেবা আয়। কত টাকা? 1 লাখ টাকা। ওকে, গুড। সবাই আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা চলে যাব হচ্ছে এর পরবর্তী একটা স্টেপ, এটা দিয়ে লিখবো। ঠিক আছে, ওকে। সবাই একটু 15 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, এরপর হচ্ছে 22 নাম্বার। ওই 22 নাম্বার, সবাই 15 নাম্বার ক্লিয়ার। 22, প্লিজ একটু কষ্ট করো এরকম করে, একটু আর একটু কষ্ট করো, তোমাদেরকে আমি কষ্ট দিচ্ছি। হ্যাঁ, দেখো, পেড, পেড মানে হচ্ছে পরিশোধ। অফিস রেন্ট, অফিস রেন্ট মানে হচ্ছে ভাড়া, রেন্ট মানে কি? ভাড়া। পরিশোধ করা হলো অফিস রেন্ট মানে অফিস ভাড়া। কত টাকা? 20,000 ফর দা মান্থ, মানে এই মাসের জন্য 20,000 টাকা, মানে একটা ফর দা মান্থ মানে মাসের জন্য 20,000 টাকা কি করা হয়েছে? ভাড়া পরিশোধ করা হয়েছে। এখন তোমরা বলো তো, 20,000 টাকা যে আমি এই রুমের ভাড়া দিলাম, এটা 6টার মধ্যে কোনটা? এটা কি খরচ, নাকি আয়, নাকি ব্যয়, নাকি উত্তোলন, নাকি মূলধন? ঠিক আছে, এই যে আমরা যে অফিস ভাড়া, মানে আমাদের অফিস সংক্রান্ত যে একটা রুম ভাড়া নিচ্ছি, সেটা আমরা ভাড়া দিলাম, এটা অবশ্যই আমাদের জন্য কি? খরচ। আমাদের জন্য কি? খরচ। তাহলে এখানে আমাদের জন্য এটা কি? খরচ। তাহলে খরচ বাড়লো। আমার একটা প্রতিষ্ঠান যদি আমি ভাড়া দিলাম, তাহলে আমার খরচের লিস্টে খরচ বাড়লো না? হ্যাঁ, খরচ বাড়ছে। খরচ বাড়লে কি হয়? তোমরা নিজের একটু বলো তো দেখি, খরচ বাড়লে কি হয়? একটু বলো, খরচ বাড়লে কি হয়? প্লিজ, কত? 22 নম্বরে খরচ বাড়লে কি হয়? খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। খরচটার নাম কি? খরচের একটা নাম আছে কিন্তু, কি? অফিস রেন্ট। তার মানে খরচ বাড়ছে, ডেবিট। খরচের নাম কি? অফিস রেন্ট। অফিস রেন্ট ডেবিট। কত টাকা? 20,000 টাকা। এখন তুমি যে 20,000 টাকা ভাড়া দিলা, তোমার নগদ টাকা গেছে না? নগদ টাকা কিন্তু চলে গেছে। নগদ টাকা তোমার কি ছিল? সম্পদ ছিল। তাই সম্পদ যে তোমার চলে গেল, সম্পদ কমছে না? কমছে। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। সেজন্য আমাদের কি হবে? ক্যাশ ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। এই সবাই একটু 22 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও প্লিজ। আর একটুখানি সময়, সবাই একটু 22 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। যারা সায়েন্সের আছো বা আর্টসের আছো, হ্যাঁ, একটু কমেন্ট করো তো দেখি, কে কে সায়েন্সের বা আর্টসের আছো, বুঝতেছো কিনা পড়া। এবং যাদের সাথে গার্জেন আছে, হ্যাঁ, যারা তোমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে অঙ্ক করতেছো, হ্যাঁ, ফ্যামিলি মেম্বারে জিগাও তো পড়া বুঝতেছে কিনা। ফ্যামিলি মেম্বারে জিগাও, আন্টি পড়া বুঝতেছেন? হ্যাঁ, পড়া বুঝলে বলেন। পোলাপান খেলে ভয় পায়। 24 কি রাশেদ, পড়া বুঝতেছো? সায়েন্সের পোলা, ওকে। 24 নাম্বার, 24 নাম্বার একটু খেয়াল করো, একটু খেয়াল করো। 24 ইন্স্যুরেন্স পেড। ইন্স্যুরেন্স মানে কি? বীমা। ইন্স্যুরেন্স মানে কি? বীমা। তো বীমা কি? বীমা হইলো, ধরো তুমি ঝুঁকিপূর্ণ কিছু বিজনেস করো। এখন ঝুঁকিপূর্ণ তুমি কি করো? বিজনেস করো। এখন ঝুঁকিপূর্ণ বিজনেস করো, তোমার বড় ধরনের ঝুঁকি হইতে পারে। সেই জন্য তুমি একটা বীমা কোম্পানির সাথে একটা চুক্তি করলা যে আমার যদি ঝুঁকি কিছু হয়, ক্ষতি টুতি হয়, তা আপনারা ক্ষতিপূরণ দিবেন। ঠিক আছে, তো বীমা কোম্পানিতে তোমাকে এমনি এমনি ক্ষতিপূরণ দিবে না। তারা বলবে আপনি প্রতি মাসে আমাকে এত টাকা করে দিবেন। এরপরে আপনার যদি আগুন টাগুন লাগে, আমরা এই পার্সেন্টেজ অথবা আমরা বিবেচনা করে আমরা আপনাকে ক্ষতিপূরণ দিব। তো তুমি বললে আচ্ছা ঠিক আছে, আমি দিব। তাহলে এই যে তুমি প্রতি মাসে একটা বীমা কোম্পানিকে বীমা প্রিমিয়ামটা দিচ্ছ, প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম মানে কি? বীমা সালামি, যে বীমাটা দিচ্ছ, এই বীমাটা দেওয়া তোমার প্রতিষ্ঠানের জন্য কি খরচ নাকি আয়? সেটা আগে বলো। প্রতিষ্ঠানের জন্য কি খরচ নাকি আয়? অবশ্যই খরচ। তাহলে এই যে তোমার খরচ,
ঠিক আছে, এই যে তোমার খরচ হইলো, খরচ। তাহলে ইন্স্যুরেন্স পেড, ইন্স্যুরেন্স পেমেন্ট করা হয়েছে ইন অ্যাডভান্স, কত টাকা? 5,000 টাকা। তাহলে তুমি বীমাটা হচ্ছে তোমার জন্য খরচ, কিন্তু তুমি সময় মতো দাও না, তুমি কি দিছো? অ্যাডভান্স, মানে আগে দিয়ে দিছো। কি দিয়ে দিছো? আগে। ধরো তুমি আমার বাসায় ভাড়া নিতে আসছো, ভাড়া নিতে আসছো, এখন আমি বলছি আমার বাসায় যদি তুমি থাকো তোমার 3 মাসে ভাড়া অ্যাডভান্স দিতে হবে। তাহলে বাসা ভাড়া কিন্তু তোমার জন্য খরচ, বাসা ভাড়া তোমার জন্য কি? খরচ। কিন্তু যখন 3 মাসের বাসা ভাড়া আমার বাড়িওয়ালারে দিয়া তুমি বাসায় উঠবা, এই 3 মাসের টাকাটা কিন্তু তোমার খরচ হয় নাই, কারণ তুমি এটা অগ্রিম দিছো, কারণ এটা তুমি আমার কাছে পাইবা। তার মানে বীমাটা হচ্ছে খরচ, কিন্তু আমরা কি দিয়েছি? অ্যাডভান্স। অ্যাডভান্স মানে অগ্রিম, মানে অগ্রিম দিচ্ছি। তো অগ্রিম দেওয়া মানে কি? আমরা ওই বীমা কোম্পানির কাছে আমরা টাকা পাবো, সময় চলে গেলে আমরা সেটা পাবো। কিন্তু আমরা যেহেতু একটা খরচের একটা অগ্রিম দেই, আমরা সময় পার হওয়া পর্যন্ত ওই লোকের কাছে আমরা ওই টাকাটা পাওনা থাকি। যেমন তুমি ভাড়াটি আমার বাড়িওয়ালা, আমি তোমার কাছে অ্যাডভান্স দিছো, সেই টাকাটা তুমি এখন আমার কাছে পাও না। তাহলে এটা আমাদের জন্য কি? এই যে প্রিপেড অ্যাডভান্সটা আমাদের জন্য কি? সম্পদ। কারণ আমরা এই অ্যাডভান্স টাকা দেওয়ার জন্য আমরা সুবিধা নিতে পারবো, কারণ আমাদের বর্তমানের সুবিধা, ভবিষ্যতের সুবিধা, আমরা এটাকে পরবর্তীতে টাকা দেওয়া লাগবে না, এটা আমাদের একটা সুবিধা। তাহলে আমাদের কি, যেটা বর্তমানে এবং ভবিষ্যতের সুবিধাতে, সেটা আমাদের জন্য কি? সম্পদ। অথবা তুমি মনে রাখতে পারো খরচের অগ্রিম দিলে সেটা আমাদের জন্য কি? সম্পদ। তাহলে সম্পদ কি বাড়ছে না? বাড়ছে। কোন সম্পদ বাড়ছে? 24। কোন সম্পদ বাড়ছে? অগ্রিম বীমা নামে একটা সম্পদ বাড়ছে। তাহলে তুমি এটাকে বলো কি? প্রিপেড ইন্স্যুরেন্স। কি? প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট কত টাকা? 5,000 টাকা। এখন তুমি যে টাকা দিছো, নগদ টাকা চলে গেছে, নগদ টাকা সম্পদ, সম্পদ কমলে কি হয়? ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। আশা করি 24 নাম্বার একটু বুঝছো, তবে এটা একটু কঠিন ছিল তোমাদের জন্য যারা অন্য ডিপার্টমেন্টের ছিল, যারা সায়েন্স বা আর্টসের। এরপর আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। ওকে, আর একটু কষ্ট করো, আমাদের প্রথম ক্লাসটা 1 ঘন্টা পার হয়ে যায়। 27 নাম্বার, 27 খেয়াল করো। পেড স্যালারিজ, পরিশোধ করা হয়েছে বেতন, টাকা কত? 25,000 ফর দা মান্থ। স্যালারি মানে কি? বেতন। পেড মানে পরিশোধ করা, 25,000 ফর দা মান্থ, মাসের জন্য 25,000 টাকা স্যালারি পরিশোধ করা হয়েছে। তোমার কর্মচারী আছে, তোমার মাসের মধ্যে স্যালারি দিতে হবে। এখন স্যালারি দেওয়া কি? খরচ। স্যালারি দেওয়া কি? খরচ। খরচ কি হলো? বাড়লো। স্যালারি যে তুমি দিলা, এটা তোমার জন্য কি খরচ না? খরচ। খরচ কি? বাড়ছে। খরচ বাড়লে কি হয়? খরচ বাড়লে কি হয় বলো তো দেখি? ডেবিট হয়। তাহলে স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ কি? এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, এটা একটু সংক্ষেপে লেখা যায়। ঠিক আছে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট কত টাকার? 25,000 টাকা। খরচ বাড়ছে, ডেবিট। এখন তুমি যে নগদ টাকা দিছো, নগদ টাকা কমে গেছে, নগদ টাকা কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে 25,000 টাকা নগদ কমছে, ক্রেডিট। স্যালারি হচ্ছে বেতন, বেতন দিছো, ডেবিট। সবাই একটু 27 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। আল্লাহর রহমতে আমাদের জাবেদা শেষ হয়ে গেছে, আর একটা জাবেদা আছে, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। প্লিজ সবাই একটু 27 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, লেখো 27 ক্লিয়ার। এরপরে দেখো, খেয়াল করো 31 নাম্বার। মিস্টার প্রাইম, এই যে দেখো কোম্পানির মালিক মিস্টার প্রাইম। উইথড্র, উইথড্র মানে হচ্ছে উত্তোলন। উইথড্র মানে কি? উত্তোলন। টাকা 10,000 ফর পার্সোনাল ইউজ। এখানে বলা আছে মিস্টার প্রাইম উইথড্র, উত্তোলন করেছে 10,000 টাকা ফর পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত ব্যবহার করার জন্য। একজন মালিক তার বিজনেস থেকে সে যে কোনো সময় টাকা, পণ্য, যে কোনো কিছু সে উত্তোলন করতে পারে। আমরা জানি মালিক যদি তার ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায়, সেটা আমাদের বিজনেসের জন্য কি? উত্তোলন। এখন আমরা এটাও জানি যে উত্তোলন বাড়লে কি হয়? হ্যাঁ, উত্তোলন বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। যেহেতু মালিক ব্যবসা থেকে সে 10,000 টাকা নিয়ে গেছে, আমাদের বিজনেস থেকে মালিকের যেহেতু টাকা নিয়ে গেছে, আমাদের বিজনেসে উত্তোলনের পরিমাণ বেড়ে গেছে। উত্তোলনের পরিমাণ মানলে কি হয়? ডেবিট হয়। উত্তোলনের ইংলিশটা কি? ড্রয়িংস। তাহলে ড্রয়িংসটা কি? ডেবিট। কত টাকা নিল? 10,000 টাকা। এখন মালিক যে 10,000 টাকা নিল, আমাদের ব্যবসা থেকে 10,000 টাকা কমে গেছে, নগদ টাকা সম্পদ, সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ক্রেডিট হচ্ছে 10,000 টাকা। যারা অল ক্লিয়ার বুঝতে পেরেছো, সবাই একটু লাভ ব্রেক দিয়ে দাও। সবাই লাভ ব্রেক দিয়ে দাও। সবাই লাভ ব্রেক দিয়ে দাও। ঠিক আছে, সবাই অল ক্লিয়ার এবং লাভ ব্রেক দিয়ে দাও। তাহলে আমরা আল্লাহর রহমতে আমরা প্রথম ক্লাসে বেসিক প্লাস আমরা কিন্তু একটা সম্পূর্ণ জাবেদা করতে পেরেছি। হয়তো আমাদের একটু কষ্ট হয়েছে। প্লিজ সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও এবং তোমরা
লাভ দিয়ে বুঝিয়ে দাও যে তোমরা ক্লাস কতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের আর বেসিকের কোনো ঝামেলা নাই। নেক্সট ক্লাস থেকে আমরা এই সূত্র অনুযায়ী খালি জাভাটা করতে থাকবো আর বাসায় বসে বসে ঘুমাবো। ঠিক আছে, আমি তোমাদের কাজকে এইচডব্লিউ দিতেছি, এইচডব্লিউ সবাই গ্রুপে জমা দিয়ে দিবা। ঠিক আছে, প্লিজ সবাই আজকে। ওকে 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 গুড। তাহলে আমরা এটা তোমরা আবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, ক্লাসটা আবার দেখবা। এখন তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? তাহলে তোমাদের তো শীট দেওয়া হয়ে গেছে, তাই না? তোমাদের কিন্তু শীট দেওয়া হয়ে গেছে। শীট দেওয়া যদি তোমাদের হয়ে যায়, আমি শীট থেকে জাস্ট অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিব। বুঝতে পারছো? ওকে, একটু খেয়াল করে দেখো, তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, এটা হচ্ছে তোমাদের শীট। ওকে, এটা হচ্ছে তোমাদের শীট। এই শীটটা তোমাদের হাতে আছে। তো তোমরা এইচডব্লিউ করবো হচ্ছে আমি যে অঙ্কটা করাইছি, যেহেতু ইংলিশ ভার্সন, আমি যে অঙ্কটা করাইছি, ঠিক আছে, আমি যে অঙ্কটা করাইছি, এটা C1, এই যে অঙ্কটা, এটা তোমরা প্রথমে করবা। ঠিক আছে, প্রথমে বা যারা সায়েন্স তারা আবার এই ক্লাসটা শুরুতে করবা, করার পরে এই অঙ্কটা নিজের বেসিক অনুযায়ী করার চেষ্টা করবা। ঠিক আছে, না পারলে মেসেজ করবে, বলবা, আমি সেটা হেল্প করে দিব। 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে তোমরা আবার কি করবা, এই যে 2 নাম্বারটা করবা। ঠিক আছে, তার মানে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 আর 2। যাদের বই নেই বা শীট এখনো পাও নাই, তোমরা স্ক্রিনশট দিতে পারো, অথবা তোমরা এখান থেকে কিন্তু লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবং শীট তো আছে, তোমরা আমাদের পেজে থাকলে পাইবা। ঠিক আছে, তাহলে তোমাদের কি হোমওয়ার্ক কি দিলাম? হোমওয়ার্ক দিলাম হচ্ছে 1 এবং 2। এটা কি করবা? এটা তোমাদের কাজ কি? এটা হচ্ছে কাজ হচ্ছে তোমাদের বাসায় অঙ্কটা করে ছবি উঠাইয়া আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, আমরা দেখবো, দেখে কমেন্ট করে দিব। ঠিক আছে, এইচডব্লিউ নিয়ম হচ্ছে এটা 11+ একাডেমিতে। ওকে, তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো। শীটটা দেওয়া আছে আমাদের পেজে, দেওয়া আছে, লিংক দেওয়া আছে, তুমি পিডিএফ নামায় নিতে পারবা। সেটা 11+ একাডেমি, দেখো 11+ একাডেমি পেজে শীটটা দেওয়া আছে। এই শীটটা একদম সব, মানে যত যাবে আমরা করবো সব এখানে দেওয়া আছে। তাহলে তোমাদের কাজ কি? আমি 2টা অঙ্ক সহজ দিছি, এই যে এই অঙ্কটা এবং এই অঙ্কটা, 2টা অঙ্ক সুন্দর করে করে বেসিক থেকে বুঝে বুঝে করবা, কোনো মুখস্থ করবা না। না বুঝলে আমাকে মেসেঞ্জার গ্রুপে বলবা, 100 বার বলবা, আমি বুঝাই দিব। করার পরে তোমাদের উত্তরপত্র যে খাতায় লিখবা, ওটা ছবি উঠে আমাদের 11+ একাডেমি যে গ্রুপটা আছে অফিসিয়াল, সেই গ্রুপে তোমরা পোস্ট করে দিবা। ঠিক আছে, এবং তোমরা লিখে দিবা যে বেসিক জার্নাল 1 এইচডব্লিউ ডান। ঠিক আছে, অথবা তোমার নাম লিখতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসটা আমি বড় করব না, ক্লাসটা অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আশা করি সবারই ক্লাসটা ভালো লেগেছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আরো সুন্দর আনন্দের সাথে আমরা ক্লাস করব। ঠিক আছে, এবং আরো কম সময়ের মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।